আজকের এই গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর আহমদ মুশতাক রাজা চৌধুরী, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ডক্টর শফিকুল ইসলাম, এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান জনাব নওয়াজিশ আলী খান এবং ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি এবারে আজকের অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এতক্ষণ আমাদের আজকে অনুষ্ঠানের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। প্রিয় দর্শক, ব্র্যাক, এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসির সম্মিলিত প্রচেষ্টায় প্রায় বছর ব্যাপী এই প্রতিযোগিতার সফল আয়োজন শেষে আজ আমরা গ্র্যান্ড ফাইনালে এসে পৌঁছেছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি অর্থাৎ বিতর্ক বিকাশ প্রতিযোগিতার জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে, আর সেটি লিখেছেন স্বনামধন্য গীতিকার ও সুরকার গাজী মাজারুল আহমদ, আর গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। এবারে আমরা বিতর্ক বিকাশ প্রতিযোগিতার থিম সংটি আপনাদের সামনে উপস্থাপন করব, আর থিম সং এর সাথে কণ্ঠ মেলাবে আমাদের হৃদয় বিতার্কিক বন্ধুরা। যুক্তি মানুষের মুক্তি, যুক্তি হৃদয়ের শক্তি, যুক্তি স্বদেশের ভক্তি, ভক্তি ভক্তি যুক্তির আলোয় খুঁজি মানুষের খুঁজি, যুক্তির আলোয় খুঁজি মানুষের খুঁজি। তর্কে বিতর্কে তুলে ধরি সত্য ন্যায়ের প্রযুক্তি, তর্কে বিতর্কে তুলে ধরি সত্য ন্যায়ের প্রযুক্তি, যুক্তির আলোয় খুঁজি মানুষের খুঁজি, যুক্তির আলোয় খুঁজি মানুষের খুঁজি। ধন্যবাদ। থিম সংটি শুনলাম যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে আমরা দুটি পর্বে ভাগ করেছি। একটি হচ্ছে শিক্ষার্থী বিতর্ক এবং অন্যটি হচ্ছে শিক্ষক বিতর্ক। প্রথমে থাকবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের 2560টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 12,800 সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত বাংলাদেশের বিতর্কের ইতিহাসের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক বিকাশের শিক্ষার্থী বিতর্কের গ্র্যান্ড ফাইনাল। এবং এরপরেই থাকবে 2560টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 12,800 শিক্ষকের অংশগ্রহণে শিক্ষক বিতর্কের ফাইনাল প্রতিযোগিতা। এটি একটি চমৎকার উদ্যোগ, আমরা আশা করি, এবং সবার অংশগ্রহণে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই ডিবেট আজকে যার গ্র্যান্ড ফাইনাল। তবে এই প্রতিযোগিতা শুরু করবার আগে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনব। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা জনাব নওয়াজিশ আলী খান আপনাকে। আসসালামু আলাইকুম।
আজ পহেলা মার্চ, স্বাধীনতার মাস এবং ফাল্গুনের আগমন। আমরা এই সুন্দর একটি সময় অত্যন্ত চমৎকার একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে এটিএন বাংলা আনন্দিত। এই অনুষ্ঠান আজকে পৃথিবীর আমাদের হিসাব মতো প্রায় 126টি দেশে সরাসরি দেখছে। এটি আমাদের জন্য একটি গৌরবের বিষয়। এটিএন বাংলা এই ধরনের প্রচেষ্টার সঙ্গে সবসময় জড়িত। দুটি বিশেষ ক্ষেত্রে এটিএন বাংলা তার ফ্ল্যাগশিপ বহন করছে। একটি হয়েছে বিতর্ক, বুদ্ধি চর্চার বিষয়, আরেকটি হয়েছে খেলাধুলা, শরীর চর্চার বিষয়। দুটি মানুষের একটির দিকে তাকে শানিত করে বুদ্ধিদীপ্তির ক্ষেত্রে, আরেকটি শানিত করে বহু আঙ্গিকে জীবনে যদি উন্নতি করতে হয় সেই সব ক্ষেত্রে, সেটা হলো খেলাধুলা। আজকে এই অনুষ্ঠানে প্রথম নয়, এটা আমাদের উপস্থাপক বলেছেন, এর আগে অন্তত একটি বড় মাপের অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করেছি অন্য একটি জায়গা থেকে, ওসমানী মিলনায়তন থেকে গত বছর। এবছর আমরা আমাদেরই একটি অডিটোরিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছি। এই প্রচেষ্টার পেছনে সব সময় যার সবচেয়ে বেশি সহায়তা পায় এবং কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই এই ধরনের প্রয়াসকে এগিয়ে নেওয়া যায়, উৎসাহিত করেন, তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা তার জন্য একটা তালি দিতে চাই। ব্র্যাকের বিবিধ কার্যক্রমের মধ্যে সুবিধা বঞ্চিতদের জন্য একটি বড় কার্যক্রম পরিচালনা করে। আপনারা সংখ্যার দিক থেকে শুনেছেন হাজার হাজার ছেলে মেয়েরা থাকে এবং শয়ে শয়ে স্কুল তাদের এই কার্যক্রমের আওতাভুক্ত। আজকে যে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি এখান থেকে প্রচারিত হচ্ছে, এটি ধারাবাহিকতা অনেক লম্বা, অনেক দিন আগের, এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় প্রায় প্রত্যন্ত অঞ্চল থেকে যখন আপনারা এই ব্র্যাকের মাধ্যমে যখন অনুষ্ঠিত করেছেন, এটিএন বাংলা কিন্তু সেটিও প্রচার করেছেন। সেটি সরাসরি প্রচারিত হয়নি, খুব ঢাকঢোল পিটিয়ে প্রচারিত হয়নি, কারণ সম্ভব নয় এতগুলো করা, কিন্তু আমরা প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেক দিনের অনুষ্ঠান আমরা আমাদের সংবাদে প্রচার করেছি। আমরা ব্র্যাকের সঙ্গে নানা ধরনের কার্যক্রমে জড়িত। এই যে আজকে একটি বিতর্ক হচ্ছে, এটি আমরা জড়িত এদের সঙ্গে। আপনারা পেছনে দর্শক মন্ডলী যারা এই অনুষ্ঠান দেখছেন তারা পেছনে তাকিয়ে দেখবেন, এবং সামনেও স্টেজের সামনেও কিছু শিল্পকর্ম আছে, আশেপাশে শিল্পকর্ম আছে। যারা আমাদের বিচারকরা যেখানে বসে আছেন সেটি যে আদলে, ওই রকম আদলে একটি ঘর আপনারা দেখতে পাবেন সামনে এখানে রয়েছে। এগুলো সমস্তটাই এই সমস্ত সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা তৈরি করেছে, এবং তার অর্থ হচ্ছে শিক্ষার যে আমরা যে মানে প্রপার শিক্ষার জন্য যে শুধুমাত্র স্কুলে গিয়ে লেখাপড়া পর্যন্ত পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। এই সমস্ত হচ্ছে শিক্ষা, এবং আপনারা দেখবেন প্রত্যেকটির পেছনে একটি অত্যন্ত চমৎকার আইডিয়া কাজ করে। সেটি প্রায় সর্বক্ষেত্রেই দেশাত্মবোধ। এই দেশাত্মবোধ যদি আমরা গ্রামে গঞ্জের এই সমস্ত ছোট ছোট শিশুর মাধ্যমে ক্রমান্বয়ে বড় করে দেশের জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সেটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মান অনেক বাড়িয়ে দেবে, এটি আমাদের বিশ্বাস। আমি যারা আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে এসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা এসছেন তাদের একটু নাম আমি বলতে চাই। সেটা হল শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, ব্র্যাক এর ভাইস চেয়ারম্যান ডক্টর আহমেদ মুশতাক রাজা চৌধুরী, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ডক্টর শফিকুল ইসলাম, আমি এর মধ্যে একমাত্র ডক্টর। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই অনুষ্ঠানে এত দূর দূরান্ত থেকে যে সমস্ত ছেলে মেয়েদের আপনারা তুলে নিয়ে এসছেন, তাদের প্রত্যেক অভিভাবককে, প্রত্যেকটি স্কুলকে, শিক্ষককে এবং সংশ্লিষ্ট যারা আছেন ব্র্যাকের এবং অন্যান্য জায়গার সকলকে এটিএন বাংলার পক্ষ থেকে, এটিএন বাংলার চেয়ারম্যান, এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নওয়াজ আলী খান। আমি সেই সাথে যে বিষয়টি আরো বলতে চাই সেটা হচ্ছে ব্র্যাক, এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি, যাদের কারণে আজকে এই বিতর্ক বিকাশ প্রতিযোগিতা অনুষ্ঠানটি গ্র্যান্ড ফাইনালে এসছে, এবং আমরা চাই সবার জন্য, ব্র্যাকের জন্য, এটিএন বাংলার জন্য এবং ডিবেট ফর ডেমোক্রেসির জন্য আমরা একটা জোরে করতালি দিই। আগামী দিনে আমরা এই ধরনের অনুষ্ঠান আরো দেখতে চাই। সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবার জন্য এটি একটি চমৎকার প্রয়াস।
দর্শক বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ডক্টর শফিকুল ইসলাম। ডক্টর শফিকুল ইসলাম। শুভ অপরাহ্ন। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে এটিএন বাংলা, ডিবেট ফর ডেমোক্রেসি এবং ব্র্যাক, এই তিনটি প্রতিষ্ঠানের একটি যৌথ প্রয়াস হচ্ছে বিতর্ক বিকাশ। সূচনা হিসাবে একটু বলা দরকার যে এই বিতর্ক বিকাশের ইতিবৃত্তিতে কি ছিল এবং সেই পটভূমিটা কিভাবে তৈরি হয়েছিল। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ব্র্যাক শিক্ষার সাথে সম্পৃক্ত ব্র্যাকের সেই সৃষ্টি থেকে শুরু থেকে 1972 সাল থেকে 1985 সাল থেকে ব্র্যাক পরিচালনা করছে প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রম। বর্তমানে 38,000 একরুম বিশিষ্ট বিদ্যালয় আমরা পরিচালনা করি সমগ্র বাংলাদেশে, যেখানে 12 লক্ষ শিশু অধ্যয়নরত। তারা সকলেই পিছিয়ে পড়া গ্রামীণ এবং শহরের পিছিয়ে পড়া জনপদের শিশু। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দীর্ঘ প্রায় 2.5 দশকের এই কার্যক্রম এক পর্যায়ে প্রশ্ন তুলে যে বাংলাদেশের বাস্তব সার্বিক শিক্ষার মান উন্নয়নের জন্য এটা যথেষ্ট কিনা। বিশেষ করে মাধ্যমিক শিক্ষায় ব্র্যাকের শিক্ষার্থীরা যেখানে প্রাথমিক শিক্ষা শেষ করে তাদের পড়াশোনা অব্যাহত রাখছে, সেইখানে ব্র্যাক লক্ষ্য করেছে যে যথেষ্ট কাজ করার সুযোগ আছে এবং সংশ্লিষ্ট কমিউনিটি থেকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই জায়গাটায় কাজ করার জন্য ব্র্যাককে আহ্বান করা হয়। তার অংশ হিসাবে 2002 সালে আমরা শুরু করি শিক্ষক প্রশিক্ষণ। এটা একটা ইন সার্ভিস শিক্ষক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণগুলি প্রদান করা হয় গণিত, ইংরেজি, বিজ্ঞান, প্রধান শিক্ষকদের জন্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ, এই 4টি বিষয়। এই প্রশিক্ষণগুলি পরিচালনা করার কিছুদিন পরে যখন ব্র্যাক মূল্যায়ন করতে গেলে তখন যেটা আমরা দেখতে পাই যে প্রত্যাশা নিয়ে এই প্রশিক্ষণগুলি শুরু করা হয়েছিল, কাঙ্ক্ষিত পর্যায়ে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। তার একটি কারণ ছিল যে এই ক্লাসরুমগুলি অনেক বড়। এক একটা ক্লাসরুমে প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী থাকে, একজন শিক্ষক। একটা ক্লাস পরিচালনা করার জন্য সময় থাকে মাত্র 40 থেকে 45 মিনিট। এবং এই ক্লাসরুমগুলি অত্যন্ত ডাইভার্স। সেই ডাইভার্সিটিটা হচ্ছে যে এখানে আছে ছেলেরা, আছে মেয়েরা, এখানে আছে প্রথম জেনারেশনের শিক্ষার্থী, এখানে আছে যারা দ্বিতীয় এবং তৃতীয় জেনারেশনের শিক্ষার্থী। তো এইরকম একটি ডাইভার্স ক্লাসরুম পরিচালনা করার জন্য শিক্ষক প্রশিক্ষণ যথেষ্ট নয়। তার আংশিক উত্তর হিসাবে যেটি বেরিয়ে আসে সেটা হচ্ছে যে শিক্ষার্থীকে ক্লাসরুমে অনেক বেশি অ্যাক্টিভ করার দরকার আছে। তার সেই প্রক্রিয়াটা যেটা যার মাধ্যমে এই কাজটা করা হয় সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ছাত্র মেন্টরিং। ছাত্র মেন্টরিংটা হচ্ছে একই ক্লাসের যারা তুলনামূলকভাবে একটা লিডারশিপ কোয়ালিটি এবং ইন্টারেস্ট যাদের আছে এবং লেখাপড়ায়ও যারা মোটামুটি এগিয়ে, তাদেরকে এই মেন্টরশিপের প্রশিক্ষণ প্রদান করা হয়। একটা স্কুল থেকে সাধারণত 30 থেকে 40 জন। এই মেন্টরদের যখন স্কুলে ফেরত যাওয়া হয় তারা ক্ষুদ্র ক্ষুদ্র দল তৈরি করে এবং সেই দলগুলোকে ক্লাসরুমে অ্যাক্টিভ করার চেষ্টা করে যাতে সবগুলি বিষয়ে সবগুলি ক্লাসে ওরা সক্রিয় থাকে। শুরুতে যেটা দেখা গেছে যে এই মেন্টরিং কার্যক্রমের একটা অত্যন্ত কাঙ্ক্ষিত ফল আমরা পেয়েছি উপস্থিতির ক্ষেত্রে। মেন্টরিং আছে এবং মেন্টরিং নাই এরকম বিদ্যালয়ে সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে 6 মাসের ভিতরে উপস্থিতি প্রায় 20% তারতম্য হয়, যেটা মেন্টরিং বিদ্যালয়ের প্রশিক্ষা বাড়ে। তারপর যেটা দেখা গেছে যে মেন্টররা নিজেরা অনেক সক্রিয়, সহপাঠীদেরকে বিদ্যালয়ে অনেক সক্রিয় করে রাখে এবং বিদ্যালয়ের সাথে তাদের যে সম্পৃক্ততা সেইটার গভীরতা অনেক বৃদ্ধি পেয়েছে। তার অংশ হিসাবে চাহিদা আসে যে মেন্টরদেরকে আর কিভাবে
সহযোগিতা করা যায়, বিদ্যালয়গুলিকে আর কিভাবে সহযোগিতা করা যায়, যেখানে লেখাপড়া শুধু পুস্তকে সীমাবদ্ধ নয়, এই দেশের সুষ্ঠু নাগরিক হিসাবে ওরা গড়ে উঠবে। তার একটি কার্যক্রম হচ্ছে এই বিতর্ক। যে উদ্দেশ্যে আমরা বিতর্ক করছি সেই উদ্দেশ্যটা হচ্ছে একজন সৃজনশীল মানুষ, সেই উদ্দেশ্যটা হচ্ছে একজন যুক্তি তর্কে বিশ্বাসী মানুষ, সেই উদ্দেশ্যটি হচ্ছে যে একজন মানুষ যে তার পরিধির বাহিরে, আমরা আশা করি এই বিতর্কিকরা তাদের ছাত্র জীবনের পরেও এই বিতর্ককে অব্যাহত রাখবে, তাই তার পরিধির বাহিরে যাওয়া জানা সেটার সাথে নিজকে সব সময় সম্পৃক্ত রাখা। 2007 সালে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় এবং সেটা শুরু হয়েছিল একটা ক্ষুদ্র পরিসরে, এবং 2007 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই বিতর্ক প্রতিযোগিতা শুধু ছিল শিক্ষার্থীদের জন্য। অভূতপূর্ব সাফল্য দেখে শিক্ষকরাও আগ্রহ প্রকাশ করলেন যে আমরা অনেকে ছাত্র জীবনে এই সুযোগ পাইনি, যদি সুযোগ তৈরি করে দেওয়া হয় আমরা এটাকে একটা আনন্দ হিসাবে, একটা ক্ষেত্র হিসাবে, জানার আগ্রহ হিসাবে গ্রহণ করতে পারি। 2010 সালে একটা পাইলট প্রকল্প শুরু করা হয়, যেখানে শিক্ষক বিতর্ক প্রথমবারের মতো আমার ধারণা বাংলাদেশে আপনার পরিচালনা করা হয়। যেমনটি আমরা শুরুতেই শুনেছিলাম যে গত বছর এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছিল উসমানী মিলনায়তন থেকে, এবং সেখানে শিক্ষক বিতর্কটি ছিল। বর্তমান যে শিক্ষামন্ত্রী উনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এবং উনি বলেছিলেন যে অনেক বিতর্কই শুনেছি, শিক্ষক বিতর্ক নামক জিনিস আর শুনিনি, এবং সেটা মোটামুটি একটা প্রাণোজ্জ্বল একটা বক্তব্য এবং অনুষ্ঠানই ছিল। তো 2010 সালে শুরু করা এই শিক্ষক বিতর্কে আমরা যেটা দেখেছি যে শিক্ষকরা তাদের কৌশলে ফেরত যাচ্ছেন, শিক্ষকরা তাদের যৌবনে ফেরত যাচ্ছেন। তো এরকম একটি উদ্যমকে উৎসাহিত না করার কোনো কারণ কারো থাকতে পারে না, আমরা সেটাকে সুযোগ হিসাবে গ্রহণ করি। এই বছর যেটা আমরা ইতিপূর্বে শুনেছি, 2560টি স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় প্রকার বিতর্ক অনুষ্ঠিত হয়, এবং এই পর্যন্ত 2007 সাল থেকে শুরু করে আমরা প্রায় 12,000 স্কুলে এই বিতর্ক কার্যক্রম পরিচালনা করেছি। তার ভিতরে 8,000 স্কুল আছে যেখানে একাধিকবার এই বিতর্ক কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে। সংখ্যার দিক থেকে যদি দেখি, 60,000 শিক্ষার্থী অদ্যাবধি এই বিতর্ক কার্যক্রমে অংশ নিয়েছে। তাদের ভিতরে 70% হচ্ছে মেয়ে। শিক্ষকদের মধ্যে এই পর্যন্ত 16,000 শিক্ষক এই বিতর্ক কার্যক্রমে অংশগ্রহণ করছে। তাদের ভিতর 30% হচ্ছে মহিলা শিক্ষক। আমাদের জানার আগ্রহ আছে, এবং আমাদের ভাইস চেয়ারপারসন ডক্টর মুশতাক তাজা চৌধুরী, উনি শুধু ভাইস চেয়ারপারসন নয় ব্র্যাকে, উনি ব্র্যাকের সেই শুরুর কর্মজীবন থেকে একজন গবেষক, অত্যন্ত খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে উনি গবেষণা করে আসছেন। তো ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে বিতর্ক মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আনে সেইগুলি যদি একটু গবেষণা করে আমরা বিতর্কের সাথে যারা সম্পৃক্ত, লেখাপড়ার সাথে আমরা যারা সম্পৃক্ত, দেশপ্রেম কাঙ্ক্ষার সাথে যারা আমরা সম্পৃক্ত, আমাদেরকে যদি একটু অবগত করা হয় এবং এই বিতর্ককে নতুন মাত্রা যদি তৈরি করতে হয়, তাহলে ব্র্যাককে আর কি করা দরকার, এরকম কিছু তথ্যাদি যদি ভবিষ্যতে আমাদেরকে অবগত করার একটা সুযোগ করে দেওয়া হয়। আমি আবারও ATN বাংলা, ডিবেট ফর ডেমোক্রেসি এবং অবশ্যই ব্র্যাকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম আপনাকে। তার বক্তব্য আমরা শুনেছি এবং বিতর্ক বিকাশ আজকের এই পর্যায়ে কিভাবে এসছে সে বিষয়ে তিনি বলেছেন, এবং শিক্ষক বিতর্কের কথা বলেছেন, একটি চমৎকার উদ্যোগ। আমরা এখন কিছুক্ষণের মধ্যে শুরু করবো শিক্ষার্থী বিতর্কের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, যেটির জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমার দেখতে পাচ্ছেন আমরা বিচারক জাজেস প্যানেলে যারা আছেন তারা আছেন, বিপক্ষে যারা আছেন তারা আছেন, পক্ষে যারা আছেন তারা সবাই প্রস্তুত, এবং মডারেটর প্রস্তুত হয়ে আছেন। আমরা বিতর্কের আজকের যে বিষয় যেটি আপনাদের সামনে এখন উপস্থাপিত হবে সেটি হচ্ছে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। এই বিষয়টির পক্ষে বলবে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ,
এবং বিপক্ষে বলবে কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট। আমরা বিতর্ক উপভোগ করব কিছুক্ষণের মধ্যেই। আমি আজকের এই অনুষ্ঠানের মডারেটর এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে শিক্ষার্থী বিতর্কের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতাটি পরিচালনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের শুভেচ্ছা বক্তব্য শুনেছি। আমরা সকলে অবগত আছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্র্যাক এবং এটিএন বাংলা যেভাবে 12,800 শিক্ষার্থী এবং 12,800 শিক্ষককে সমবেত করেছে, সে সমবেত হয়ে বিভিন্ন পর্যায়ে থানা, জেলা, উপজেলা, বিভাগীয় নানা পর্যায়ে শেষ করে আমরা গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা আজকে অবতীর্ণ করছি। আমাদের জানাচ্ছি আপনাদের আজকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক বিকাশের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার আজকে এই অনুষ্ঠানে, যেটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আজকের বিতর্কের বিষয় আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। পক্ষদল হিসেবে বক্তব্য প্রদান করছে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সিলেট থেকে আগত দল, এবং বিপক্ষ দল হিসেবে বক্তব্য প্রদান করছে কালীগঞ্জের কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল। আসলে আমরা প্রথমে পরিচিত হয়ে আমাদের আজকে এই যারা বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ হয়ে এখানে এসেছে আলো ধর্মলে বাতিল নিচ্ছে তাদের সাথে পরিচিত হয়ে যায়। আমাদের পক্ষদল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে যে তিনজন বক্তা হচ্ছে তারা হচ্ছে প্রথম বক্তা নাহিমা আক্তার নিপা, দ্বিতীয় বক্তা রায়হানা ইসলাম ও তাদের দলনেতা রিফাত তাসনিম প্রমুখ। বিপক্ষ দল কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনজন বক্তা হচ্ছে প্রথম বক্তা আমির সোহেল রাবি, দ্বিতীয় বক্তা মোসাম্মদ রেহেনা আফরোজ রুমা ও তাদের দলনেতা জান্নাতুন নাইম সোমা। বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতার আজকে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবে এবার আমরা তাদের সাথে পরিচিত হয়ে দিবেন। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন নিপা সাহা, সরকারি অধ্যাপক, স্কুল অব বিজনেস, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, নাট্যকার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, মির্জাপুর ক্যাডেট কলেজ। এবং আরো রয়েছেন রোকেয়া পারভিন জুই, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। সম্মানিত বিচারক মন্ডলী যে সকল বিষয়ের উপর নজর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, উচ্চারণ 5, ভাষা ব্যবহার 5, তথ্য ও তথ্য উপস্থাপনা 5, যুক্তিতর্ক 5। আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের ক্ষুদে বিতর্কীদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। তারা হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মুশতাক নাদার চৌধুরী। আমরা আমাদের সম্মানিত তিনজন অতিথির জন্য সবাই জোরে তালি দিয়ে তাদের প্রতিনিধিত্ব করব। দর্শক, শুরু করে আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, যেটি আমরা বলেছি যে বাংলাদেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা, যাতে ব্র্যাক এবং এটিএন বাংলা তাদের সক্রিয় ভূমিকার কারণের জন্য সারা পৃথিবীতে বাংলাদেশের যুক্তিবাদী সমাজ গঠনের ক্ষেত্রে বিগত প্রত্যয়ের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সিলেট থেকে আগত দলের প্রথম বক্তা নাহিমা আক্তার নিপাকে তার বক্তব্য প্রদান করার জন্য। বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর এই পুঁজিবাদী যুগে এসে দাঁড়িয়েছি। বিশ্বায়নের যুগে বিশ্বের এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে। প্রতিযোগিতামূলক এই দেশে টিকে থাকার জন্য প্রয়োজন দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা, যা আমাদের নতুন প্রণীত 2010 সালের শিক্ষানীতির মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যখন নতুন প্রণীত শিক্ষানীতিতে বিজ্ঞান, প্রযুক্তি, কর্মমুখী ও ব্যবসায়ী শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাদের সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, বিশেষ গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলোকে সংজ্ঞায়ন করছি। আজকে আগামী প্রজন্ম বলতে আমরা বোঝাচ্ছি সেই প্রজন্মকে যে প্রজন্ম বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়াস চালাবে। এক্ষেত্রে যারা বর্তমান শিক্ষা ব্যবস্থায় আছে এবং ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় আসবে তারাও গতিশীল এই প্রজন্মের অন্তর্ভুক্ত হবে। এই প্রজন্ম হবে তথ্য প্রযুক্তি নির্ভর এবং অগ্রগামী। শিক্ষা ব্যবস্থা বলতে আমরা বোঝাচ্ছি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিকে। মাননীয় মডারেটর, সাহিত্য বলতে বোঝাবো
পাঠ্যসূচির অন্তর্ভুক্ত গদ্য পদ্য নাটক উপন্যাস ইত্যাদিকে। মাননীয় মডারেটর, দর্শনের সংজ্ঞায়নের পূর্বে কিছু কথা বলে নেওয়া দরকার। আজ আমি বিতর্ক করছি, সেক্ষেত্রে আমার নিজস্ব একটি দর্শন রয়েছে। অপরদিকে বিপক্ষ দলের প্রথম বক্তা কিছুক্ষণ পর বিতর্ক করবেন, সেক্ষেত্রে তারও একটি দর্শন রয়েছে। এটি হচ্ছে প্রত্যেকের ব্যক্তি দর্শন। অপরদিকে আমরা সবাই মিলে যে দর্শন ধারণ করি সেটি আমাদের সামাজিক দর্শন। এই ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় দর্শন এগুলো চিরন্তন বিষয়। এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সর্বদাই থাকবে। এই ধ্রুব সত্য নিয়ে আমাদের কোনো বিতর্কই নেই। তাই এই সকল ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় দর্শন আমাদের বিতর্কের অন্তর্ভুক্ত হবে না। আজকে আমাদের বিতর্ক হচ্ছে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত যে সকল দর্শন সম্পর্কিত বিষয় পড়ানো হয়, যেমন প্রাথমিক ও মাধ্যমিকে ধর্ম ও নৈতিক শিক্ষা, উচ্চ মাধ্যমিকে যুক্তিবিদ্যা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দর্শন বিষয় নিয়ে। এখানে আরেকটি কথা বলে নেওয়া দরকার, দর্শনকে সকল বিজ্ঞানের জনক বলা হয়, কিন্তু প্রতিপক্ষ দলের বক্তাদের বুঝতে হবে দর্শন ও তা থেকে উদ্ভূত বিষয় যেমন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ, রসায়ন এক বিষয় নয়। এগুলো এর মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। যেমন দুধ থেকে দধি উৎপন্ন হয়, কিন্তু তাই বলে কি দুধের দধি একই জিনিস? উত্তরটি হচ্ছে না। সুতরাং সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এগুলো দর্শনের অন্তর্ভুক্ত হবে না। মাননীয় মডারেটর, এখন প্রয়োজনীয়তা বলতে বোঝাচ্ছি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সরকারের কাছে বিষয়টির গুরুত্ব। যেহেতু প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সিদ্ধান্তটি শিক্ষার্থী নিজে নিতে পারে না, সেহেতু প্রাথমিক পর্যায়ে এই সিদ্ধান্তটি অভিভাবকগণ, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী নিজে এবং সরকার সমগ্র ব্যবস্থায় প্রয়োজনীয়তা অনুভব করবে। মাননীয় মডারেটর, প্রয়োজনীয়তাকে আমরা কয়েকটি প্যারামিটারের মাধ্যমে বোঝাবো, যথা: 1. অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা, 2. শিক্ষার্থীদের বিষয় পছন্দের ক্ষেত্রে র্যাঙ্কিং, 3. উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহিত্য ও দর্শন বিষয়ে পড়াশোনার প্রবণতা, 4. চাকরির বাজারে উক্ত বিষয়গুলোর চাহিদা এবং 5. দক্ষ জনশক্তি গঠনের প্রভাব। মাননীয় মডারেটর, হ্রাস পাবে বলতে বোঝাচ্ছি পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমান এবং ভবিষ্যৎ সময়ে দর্শন ও সাহিত্যের প্রয়োজনীয়তা ক্রমান্বয়ে কমবে। প্রতিপক্ষ, আমরা কখনোই বলছি না যে সাহিত্য ও দর্শনে কোনো গুরুত্ব নেই বা গুরুত্ব ফুরিয়ে যাবে, বরং বলছি যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পূর্ব পর্যন্ত প্রয়োজনীয়তাটি কমতে থাকবে। তাহলে প্রতিপক্ষ হয়তো প্রশ্ন করতে পারেন কোন কোন বিষয়ের উপর গুরুত্ব বাড়বে। উত্তরটি হচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, ব্যবসায়িক শিক্ষা ও কর্মমুখী শিক্ষা ইত্যাদির উপর গুরুত্ব বৃদ্ধি পাবে। মাননীয় মডারেটর, এখন যদি এক কথায় সংজ্ঞায়ন দাঁড় করাই, তাহলে দাঁড়ায় একবিংশ শতাব্দীর প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগামী প্রজন্মকে দক্ষ জনশক্তি তথা মানব সম্পদে রূপান্তর ক্ষেত্রে শিক্ষা মাধ্যমগুলোতে যে সাহিত্য ও দর্শন বিষয় রয়েছে তার প্রয়োজনীয়তা কর্মমুখী শিক্ষা ও ব্যবসায়িক শিক্ষার তুলনায় হ্রাস পাবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের বিষয় হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন এবং কিভাবে আগামী প্রজন্মের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে না। আশা করি প্রতিপক্ষ তা প্রমাণ করে যাবেন। মাননীয় মডারেটর, আজকের বিতর্ক এটি নির্দেশ করে না যে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়া উচিত কি উচিত না, বরং বর্তমান বাস্তবতা এটি ইঙ্গিত করে যে ভবিষ্যতে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে কি পাবে না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের সুবিধার্থে একটি উদাহরণ দিচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় মেধাক্রমে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীরা কখনোই তাদের পছন্দের তালিকায় বাংলা বা দর্শনের বিষয়গুলো রাখেন না, বরং অর্থনীতি, আইন, ব্যবসায়িক শিক্ষা ইত্যাদি বিষয় যাদের চাকরির বাজারে চাহিদা অনেক বেশি, সেই বিষয় তাদের পছন্দের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পায়। প্রতিপক্ষের প্রথম বক্তার কাছে একটি সুস্পষ্ট প্রশ্ন রেখে যাচ্ছে, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন, তাহলে আপনি বাংলা, দর্শন বা আরবি সাহিত্য বিষয়টি পছন্দ করবেন কিনা? না করলে কেন করবেন না? আশা করি অবশ্যই তার উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে আমরা প্রমাণ করব কেন এবং কিভাবে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। মাননীয় মডারেটর, হ্রাস পাওয়ার কারণগুলো হচ্ছে: প্রথমত, বর্তমান বিশ্বের বাস্তবতা; দ্বিতীয়ত, আগামী প্রজন্মের তথ্য ও প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতা করার জন্য যে দক্ষ মানব সম্পদ দরকার তা দর্শন সাহিত্য তৈরি করতে পারে না; তৃতীয়ত, দর্শন ও সাহিত্যের নগদ প্রাপ্তি কম; চতুর্থত, চাকরির বাজারে এই বিষয়গুলোর চাহিদা কমতি; পঞ্চম, বিজ্ঞান, প্রযুক্তি, কর্মমুখী শিক্ষা, ব্যবসায়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো কত দিন দিন বৃদ্ধি; এবং ষষ্ঠ, নতুনভাবে মানসম্মত দর্শন ও সাহিত্যকর্ম সৃষ্টি না হওয়া। মাননীয় মডারেটর, স্কুল পড়ুয়া একটি শিক্ষার্থী বাবা মার মুখে প্রায় বলতে শোনা যায়, ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবো। কখনো কি বলেছেন ছেলেকে সাহিত্যিক বা দার্শনিক বানাবো? অভিভাবকরাই যখন পদার্থ, রসায়ন বা হিসাব বিজ্ঞান পড়ানোর জন্য গৃহ শিক্ষকদের লাইন লাগিয়ে দেন, তখন বাংলা বা দর্শনের ভাগ্যে একজনও যেতে না। আজকের এই বাস্তবতা এটি নির্দেশ করে সাহিত্য ও দর্শনের প্রয়োজনটা কমছে এবং কমবে, কিন্তু ফুরিয়ে যাবে না। মাননীয় মডারেটর, আজ আমাদের এই বাংলাদেশ একটি দারিদ্র পীড়িত দেশ। 30% লোক এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। যেখানে এই দারিদ্র পীড়িত জনসংখ্যা এখনো ভালোভাবে তার বাঁচার স্বপ্নটি দেখতে ভয় পায়, সেখানে সাহিত্য ও দর্শনের উপর ভিত্তি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, তারপরেও যদি আমরা দিবাস্বপ্ন দেখি, তাহলে আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের মতো আবারও বলতে হবে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাইকে। বন্ধু, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তাই প্রশ্ন ছুড়ে দিল বিপক্ষের দিকে। ভর্তি পরীক্ষা যদি আপনি প্রথম হন, তাহলে আপনি কোন বিষয় চুজ করবেন? আপনি কি বাংলা না দর্শন? জানি না তারা কোন বিষয় চুজ করবে, এবং সে কারণের জন্যই আমি আজকের আমাদের এই গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, যেখানে উপস্থিত আছেন মাননীয় শিক্ষা সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএর বাংলা আইটি মেয়েদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ব্র্যাকের সম্মানিত ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মোস্তাক আজাদ চৌধুরী, তাদের উপস্থিতিতে আমি আহ্বান করছি আজকে এই বিপক্ষ দলের প্রথম বক্তা
কালীগঞ্জকে ইউপি পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সংসদ থেকে আগত দলের আমির সোহেল রাব্বিকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, শুরু করছি প্রতিপক্ষ দলের একটি যুক্তি খণ্ডন দিয়ে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল বিষয় রয়েছে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সাহিত্য এবং দর্শনের ভূমিকা সেই জায়গায় কতটুকু। কারণ সাহিত্য মানুষের মনের ক্ষুধা নিবারণ করতে পারে, কিন্তু পেটের ক্ষুধা নিবারণ করতে পারে না। লক্ষ্য করুন প্রতিপক্ষের বন্ধুরা, প্রমোদ চৌধুরী তার সাহিত্যের খেলা প্রবন্ধে বলে গেছেন, আমি সাহিত্য রচনা করি মনের ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু আমি পেটের ক্ষুধা নিবারণের জন্য সাহিত্য রচনা করি না। অর্থাৎ পেটের ক্ষুধা নিবারণের বিষয়টি যেখানে সাহিত্যের সাথে সাংঘর্ষিক, সেখানে সাহিত্য এবং দর্শনকে এইরকম একটি মানদণ্ডে তুলনা করা নিতান্তই হাস্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবটি আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আজকের বিষয়টিকে বিশ্লেষণ করে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে সংজ্ঞানগুলো করে গেছেন, সেই সংজ্ঞানগুলোর প্রত্যেকটি সংজ্ঞান আমরা মেনে নিতে পারছি না। কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা করছি, এবং কোন কোন ক্ষেত্রে বিরোধিতা করছি সেটি আমি আমার বক্তব্যে স্পষ্ট করে যাব। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা শিক্ষা ব্যবস্থা যে সংজ্ঞানটি দিয়ে গেছেন, সেই সংজ্ঞানটিতে আমাদের বিরোধিতার জায়গা দুইটি। প্রথম জায়গাটি হচ্ছে তারা তাদের সংজ্ঞানে শুধুমাত্র আনুষ্ঠানিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু মাননীয় মডারেটর আমরা জানি আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিক এই তিন ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা গঠিত। সুতরাং তারা যে সংজ্ঞানটি দিয়েছে সেটি কোনোভাবে আজকের বিতর্কের মঞ্চে গ্রহণযোগ্যতার দাবি রাখে না। এবং দ্বিতীয় বিরোধিতার জায়গা যেটি, সেটি হচ্ছে তারা বলে গেছেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থার সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। কিন্তু মাননীয় মডারেটর, আমরা বলছি সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে না, বরং এটি আরো সমৃদ্ধ হবে, এটি আরো পরিচালিত হবে এবং এটি আরো গতিশীল হবে। মাননীয় মডারেটর, কেন বিরোধিতা করছি সেটি এখন বিশ্লেষণ করছি। আমি আমার বক্তব্যে তিনটি স্তরের কথা বলে গেছি, এখন এগুলো সম্পর্কে সংজ্ঞান করছি। আনুষ্ঠানিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটি, সেটি হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা, একটি ব্যক্তি পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে যে শিক্ষাটি অর্জন করে সেটি অনানুষ্ঠানিক শিক্ষা। এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা, প্রতিষ্ঠানের বাইরে সুনির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য বিশেষ শিখন চাহিদা পূরণের উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থাটি, সেটি হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। প্রতিপক্ষের বন্ধু লক্ষ্য করুন, গ্রিক দেবতা জিউসের দরবার থেকে একখণ্ড জ্ঞানের প্রদীপ চির করেছিলেন দার্শনিক প্রমিথিউস। অর্থাৎ যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরুতেই হয়েছিল অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে, আর আপনারা সেই জায়গায় অর্থাৎ সেই জন্মধারী মাটিকে বাদ দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থার সংজ্ঞানটি করেছেন। সুতরাং আজকে এটি কোনোভাবে গ্রহণযোগ্যতার দাবি রাখে না আপনাদের সেই শিক্ষা ব্যবস্থার সংজ্ঞানটিতে। মাননীয় মডারেটর, এবার আসা যাক প্রয়োজনীয়তা সম্পর্কে, যা আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু থেকে এখন পর্যন্ত প্রভাব বিস্তার করে আসছে এবং যা আমাদের শিক্ষা ব্যবস্থা না হলেই নয়, সেটি হচ্ছে প্রয়োজনীয়তা। মাননীয় মডারেটর, এবার আসা যাক দর্শন সম্পর্কে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে দর্শন প্রতিনিয়ত পরিবর্তনশীল, এবং তারা বলেছেন সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে দর্শন কখনো পরিবর্তন হবে না। কিন্তু মাননীয় মডারেটর, আমরা বলছি শক্তি যেমন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র, কিন্তু শক্তির বিনাশ বা ধ্বংস নেই যেমন, ঠিক তেমনি দর্শনে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হবে, কিন্তু দর্শনের কখনোই বিলুপ্ত ঘটবে না। মাননীয় মডারেটর, এবার আসা যাক হ্রাস পাওয়া সম্পর্কে। মাননীয় মডারেটর, একটি জিনিসের প্রয়োজনীয়তা যখন হ্রাস পেতে শুরু করে সেটি একসময় বিলুপ্ত হয়ে যায়। সুতরাং প্রতিপক্ষ বন্ধুদের ভাষ্যমতে এটি দাঁড়িয়ে যাচ্ছে যে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা যদি হ্রাস পেতে থাকে তবে একসময় সেটি বিলুপ্ত হয়ে যাবে। আর সেটি যদি বিলুপ্ত হয়ে যায় তবে আগামী প্রজন্মে যে শিশুটি জন্মগ্রহণ করবে সে কি মানুষের কাতারে থাকবে নাকি কোনো যান্ত্রিক রোবটের কাতারে সামিল হবে, তার একটি ব্যাখ্যা তাদেরকে দেখিয়ে যেতে হবে। এবং মাননীয় মডারেটর, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি তাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটি, আপনারা যে হ্রাস পাওয়ার কথাটি বলে গেছেন তার মাত্রাটি কত হবে, তার সুযোগটি কত হবে, এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা আপনাদের কাছে প্রত্যাশা করেছিলাম, কিন্তু এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা দেখে যেতে পারেননি। সেটি সর্বপ্রথম আপনাদেরকে পরিষ্কার করে যেতে হবে। এবং দ্বিতীয় যে জায়গাটি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আদৌ সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে কিনা সেটি একটি ব্যাখ্যা আপনাদের দেখিয়ে যেতে হবে। এবং তৃতীয় প্রশ্নটি, আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা যদি হ্রাস পায় তবে পৃথিবীর এমন একটি দেশের উদাহরণ দেখিয়ে যেতে হবে যে দেশের শিক্ষা ব্যবস্থায় অতীতে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা ছিল কিন্তু বর্তমানে সেটি হ্রাস পেয়েছে। এর একটি প্রশ্নের উত্তর যদি আপনারা দেখাতে ব্যর্থ হন তবে আজকের এই বিতর্কের মঞ্চে আপনাদের এটি বলার কোনো সুযোগ থাকবে না আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। মাননীয় মডারেটর, এবার আসুন জেনে নেই সাহিত্য এবং দর্শনের ভূমিকাগুলো সম্পর্কে। সাহিত্য মানুষের মনের ক্ষুধা নিবারণ করে, মানুষকে সৃষ্টিশীল করে, মানুষকে মানসিকতা দান করে। এবং দর্শন, দার্শনিক চিন্তা মানুষকে জীবন পথে চলতে সাহায্য করে, মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করে এবং গবেষণা ধর্মী আলোচনা করে। মাননীয় মডারেটর,
আর আমার প্রতিপক্ষের বন্ধুরা শিক্ষা ব্যবস্থা যে সংজ্ঞাটি দিয়ে গেছেন সেই শিক্ষা ব্যবস্থাটির একটি নাম দেওয়া উচিত বলে আমি মনে করছি। তাই সেই শিক্ষা ব্যবস্থার নামটি দিচ্ছি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, এবং আগামী প্রজন্ম হয়তো বা সেই শিক্ষা ব্যবস্থার নামটি থেকে ডিজি কথাটি উঠে গিয়ে সেটি হবে শুধুমাত্র তাল শিক্ষা ব্যবস্থা, এবং সেই প্রজন্মের শিক্ষার্থীরা এবং সেই শিক্ষা ব্যবস্থাটি হবে উম্মাদ তৈরির কারখানা, যদি সেখানে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পায়। মাননীয় মডারেটর, যুগে যুগে প্রেম ভালোবাসা ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটি বাস্তবতা। বাবা মা তার সন্তানকে ভালোবাসবে, প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসবে, ভাই তার বোনকে ভালোবাসবে। কিন্তু যদি আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা থেকে সাহিত্য এবং দর্শন হ্রাস পায়, তবে হয়তো বা সেই ভালোবাসার আদান প্রদানের ভাষাটি হবে এরকম, ভালোবাসা দিবি কিনা বল, এবং অন্যজন কর্তৃক তার উত্তরটি হবে এখান থেকে যাবি কিনা বল। কিন্তু যদি সাহিত্য এবং দর্শন টিকে থাকে, তবে হয়তো বা সেই ভালোবাসার আদান প্রদানের ভাষাটি হয়ে যাবে এরকম, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে রাখে। তাই মাননীয় মডারেটর, পরিশেষে এটি বলতে চাই, প্রজন্ম থেকে প্রজন্ম সাহিত্য ও দর্শন রবে অদম্য। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমরা দুটি দলের স্ট্যান্ড পয়েন্ট পেয়েছি, সাহিত্য দর্শন নাকি কর্মমুখী শিক্ষা, এই দুই জায়গায় সংঘাতে জড়িয়ে পড়েছে, এবং সাহিত্য দর্শন বিহীন যদি শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে উন্মাদের কারখানা তৈরি হবে, এই দাবি করলেন আজকের বিপক্ষ দলের পক্ষ থেকে। এবং আজকের বক্তব্য শুনছেন মাননীয় সচিব, শিক্ষা সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, ডক্টর মাহফুজুর রহমান এবং ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরী, তাদের বক্তব্য শুনবো আমরা শেষে। ফিরে আসছি আবারও পক্ষ দলের দিকে, আহ্বান করছি আমাদের আজকে ব্র্যাক এটিএন বাংলা ডিবেট পর্দা করতে আয়োজিত প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা রায়হানা ইসলামকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আপনার প্রতিপক্ষ দলের প্রথম বক্তায় যেখানে সেরা সেখানে আমার শুরু। আজ তিনি খুব সুন্দর আবেগটিক কথা বললেন, আর এই আবেগপূর্ণ কথায় আমি মুগ্ধ হয়েছি, অনেক ভালো লেগেছে, হাততালিও দিয়েছি। কিন্তু বাস্তবতা কি জানেন মাননীয় মডারেটর, এই মানুষটি যখন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিষয় পছন্দ করবেন, তখন তিনি আইন, অর্থনীতি, আইবি বা বিবেকই পছন্দের তালিকায় রাখবেন। তখন তার সাহিত্য দর্শনে এই যে আবেগ ও ভালোবাসা তার থাকবে না। কি বাস্তবতায় দাঁড়িয়ে বিতর্ক করছি। বিতর্কের বিষয় আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য দর্শনের প্রয়োজন হ্রাস পাবে পক্ষে বলছি। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা আমাদের বিষয়টিকে সংজ্ঞান করেছেন এবং যুক্তি তত্ত্ব দিয়ে বিষয়টিকে প্রতিষ্ঠিত করে গেছেন। অপরদিকে বিপক্ষ দলের প্রথম বক্তা আমাদের দল যৌক্তিক এবং গ্রহণযোগ্য সংখ্যাকে চ্যালেঞ্জ করে নতুনভাবে কিছু সংজ্ঞান করেছেন এবং তাদের দলীয় অবস্থানকে আমাদের বিতর্কের যে মূল বিষয় তার থেকে অনেক দূরে নিয়ে গেছেন। একটি ভালো বিতর্কের জন্য আপনাদের উচিত ছিল আমাদের সংজ্ঞানটিকে মেনে নিয়ে বিতর্ক করা, কিন্তু আপনারা সেই সুযোগ নিতে পারেননি। আজকে বিপক্ষ দল যে স্ট্যান্ড নিয়েছেন তার কোনো রূপরেখা দিয়ে যাননি, কোনো ব্যাখ্যা দিয়ে যাননি, কোনো উদাহরণ দিয়ে যাননি। বর্তমান পুঁজিবাদী যুগে তার প্রয়োগের কোনো প্রকাশ নির্দেশন করেননি। প্রতিপক্ষ দেখে যাবেন আপনাদের অবস্থানে দাঁড়িয়ে কেন এবং কিভাবে শিক্ষা ব্যবস্থায় দর্শন সাহিত্যের প্রয়োজন তা হ্রাস পাবে না। আমার দলের প্রথম বক্তা আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছে প্রশ্ন করে গেছিলেন যে যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম স্থান অধিকার করেন, তাহলে কি তিনি অর্থনীতি, আইবি, বিবি এই বিষয়গুলো রেখে বাংলা সাহিত্য, আরবি সাহিত্য বা দর্শন বিষয়কে পছন্দ করবেন কিনা? মানে মডারেটর, তাদের কাছ থেকে এই প্রশ্নের কোনো উত্তর আসেনি, কারণ এগুলোর বাজার মূল্য যে কম সে বাস্তবতা তিনি জানেন। সুতরাং তিনি এটাই সমর্থন করেন যে সাহিত্য দর্শনের প্রয়োজন তার কাছেও হ্রাস পাচ্ছে। মানে মডারেটর, প্রতিপক্ষ বলে গেলেন যে আমরা হ্রাস পাওয়ার মাত্রা বলে যাইনি, কিন্তু মানে মডারেটর আমরা সুস্পষ্টভাবে বলে গেছি যে এটি ক্রমান্বয়ে কমবে, কিন্তু গুরুত্ব ফুরিয়ে যাবে না। মানে মডারেটর, আজ আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হলো যে তারা বলতে চাচ্ছেন সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা দর্শনের প্রয়োজন না পড়লে একটি দেশের ভিত্তি দুর্বল হয়ে যাবে এবং নতুন করে রবীন্দ্রনাথ ও নজরুল সৃষ্টি হবে না। তাহলে উত্তরের দিকে আসি। মানে মডারেটর, প্রথমত আমাদের আজকে বিতর্কটি হচ্ছে একটি দেশের অর্থনৈতিক ভিত্তি কিভাবে শক্তিশালী হবে তার উপর। দ্বিতীয়ত তাদের অবগতির জন্য বলছি যে আমরা কখনই বলিনি পাঠ্য বই থেকে এগুলিকে বাদ দেওয়া হবে, কিন্তু বাস্তবতা কি জানেন মানে মডারেটর, বাস্তবতা হচ্ছে দিন দিন শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, আর শিক্ষার্থীদের কাছে এই বিষয়গুলো গুরুত্ব কমে যাওয়ার কারণে এই প্রয়োজনীয়তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আবার রবীন্দ্রনাথ ও নজরুল তারা কখনই পাঠ্য বই পড়ে সাহিত্যিক হননি, ঠিক তেমনি ইবনে খালদুন প্রতিপত্তবিদ্যায় পারদর্শী হয়ে দার্শনিক হননি। নজরুল দশম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। আবার সেক্ষেত্রে মোহাম্মদ জাফর ইকবাল পদার্থ হুমায়ুন আহমেদ রসায়ন ছাত্র হয়েও প্রখ্যাত সমকালীন লেখক হয়েছেন। এটাকে বোঝা যায় যে সাহিত্যিক ও দার্শনিক হওয়ার জন্য সাহিত্য দর্শন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজন হয় না। এর মাধ্যমে আপনাদের যুক্তিটি ভুল প্রমাণিত হচ্ছে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সাহিত্য দর্শনের প্রয়োজনটা হ্রাস পাবে না। সাহিত্য দর্শনের প্রয়োজনটা হ্রাস পাচ্ছে কিনা চলুন একটি তথ্যভিত্তিক প্রমাণ দেখে নিই। মানে মডারেটর, সম্প্রতি বাংলাদেশ এডুকেশন এন্ড কো-কারিকুলাম রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BECRI একটি গবেষণা প্রতিবেদনে দেখা যায় যে প্রতি বছর শতকরা 4.32 হারে শিক্ষার্থী ব্যবসায় ও কর্মমুখী শিক্ষার দিকে ঝুঁকছে। সংস্থাটির আরেকটি জরিপে দেখা যায় 93.7% শিক্ষার্থী পছন্দ মেডিকেল, ইঞ্জিনিয়ার ও ব্যবসায় শিক্ষা। দর্শন বিষয়টিকে পছন্দ করে মাত্র 0.74% শিক্ষার্থী এবং বাংলা সাহিত্যে অনার্স প্রতি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে মাত্র 1.37%। প্রতিবেদনের শেষে একটি তুলনামূলক বিশ্লেষণে দেখানো হয়েছে যে চাকরি বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে থাকা যেমন বাংলা, ইতিহাস,
দর্শন, সংস্কৃতি, আরবি ইত্যাদি বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের পছন্দের হার গত 3 দশকে 12% কমে গেছে। মানে মডারেটর, এই উপাত্তগুলো থেকে এটি সুস্পষ্ট হয় যে দর্শন এবং সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার হারটি ক্রমবর্ধমান। মানে মডারেটর, আমার দলের প্রথম বক্তা সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা আগামী প্রজন্মের কাছে কেন কমছে তার কয়েকটি কারণ বলে গিয়েছেন। আমি এখানে কারণগুলিকে বিভিন্ন তথ্য এবং উদাহরণ দ্বারা প্রমাণ করে যাচ্ছি। আমাদের বলে যাওয়ার হ্রাস পাওয়ার একটি কারণ হচ্ছে বর্তমান বিশ্বের বাস্তবতা। মানে মডারেটর, বর্তমান বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এখানে মানুষ শুধুমাত্র নিজ দেশে একে অন্যের সাথে বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হয় না, বরং আমরা এখন বিশ্ব নাগরিক হিসেবে পরস্পরের সাথে জীবিকা নির্বাহের জন্য নানান প্রতিযোগিতা করে থাকি। এখানে আমি যদি অপরে থেকে শিক্ষা দীক্ষা, জ্ঞান, অভিজ্ঞতার বিষয়ে পারদর্শী না হই তবে আমার এই যুগে টিকে থাকা দুষ্কর। তাই তো আজ শিক্ষার্থীরা বিবিএ, আইবিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং কর্মমুখী শিক্ষা গ্রহণ অধিক আগ্রহী হয়ে উঠেছে এবং এ কারণে এটি কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেখানে পূর্বে একজন শিক্ষার্থী ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য গ্রহণ করলে এবং অনার্স থেকে গ্রহণ করে নিজেকে সম্মানিত মনে করত, সেখানে আজ এই বিষয়ে অনার্স গ্রহণে আগ্রহী শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। আর এ কারণে আমাদের বলা প্রয়োজনীয়তা কমে যাওয়ার কারণগুলো সুস্পষ্ট হয়েছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইরান তার দেশের তরুণ প্রজন্মকে কর্মমুখী, বিজ্ঞান নির্ভর এবং ব্যবসা শিক্ষায় পারদর্শী করে তুলেছে, তুলতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে। আর এর ফলে ইরান বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল শক্তিশালী দেশে রূপান্তরিত হতে পেরেছে। ইরান যদি শুধুমাত্র তার দেশের পূর্বের সাহিত্য ও দর্শন চর্চার মধ্যে আবদ্ধ থাকতো তবে ইরানের পক্ষে কখনই বর্তমান অবস্থানে আসা সম্ভব হতো না। এর কারণে আমরা বলছি বাংলাদেশের আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। মডারেটর, আমাদের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল চাকরি বাজারের চাহিদা। প্রতিপক্ষের সুবিধার্থে একটি উদাহরণ দিচ্ছি। কিছুদিন পূর্বে প্রাইম ব্যাংকের একটি আবেদন দেখা যাচ্ছে যারা বিবিএ, এমবিএ, আইবিএ, অর্থনীতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ এই সকল বিষয়ে ডিগ্রি অর্জন করতে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যেখানে বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, দর্শন বিষয়ে কোনো অবস্থানই নেই। আবার সাহিত্য দর্শনের নগদ প্রতি কম বলে এক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে অর্থনৈতিক গুরুত্বের চেয়ে দর্শন এবং সাহিত্যের গুরুত্ব হ্রাস পেয়েছে। মানে মডারেটর, আমরা বলছি না সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা নেই বা প্রয়োজনীয়তা হ্রাস পাওয়া উচিত, কিন্তু মানে মডারেটর, তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট এটি সময়ের সাথে এবং বাস্তবের দাবি। বাংলাদেশের আমাদের দেশটি যখন উন্নত হয়ে যাবে, সরকার যখন দর্শন সাহিত্য সম্পর্কিত বিষয়গুলোর জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তখন এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা আপনার থেকে বৃদ্ধি পাবে। সাহিত্য দর্শনের মতো উচ্চমানের বিষয়টিকে মর্যাদা দেওয়ার মতো এই মুহূর্তে আমাদের কোনো সামর্থ্য নেই। তাই সময় ও বাস্তবতা এগুলোর প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে। ঠিক যেদিন এই দেশের সরকার এবং মানুষ সাহিত্য দর্শনের কদর করতে পারবে, তখনই প্রয়োজনীয়তা বাড়বে। ততদিন পর্যন্ত বিতর্কটি আমাদের কোর্টে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। নানা কারণে দর্শন সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, বিশেষ করে চাকরির বাজার। আবারও দাবি করলেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। আমরা শুনবো বিপক্ষ দলের বক্তা, কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট, রংপুর বিভাগ থেকে বিজয়ী দল আজকে যারা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করছে, সেই দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ রেহানা আফরোজ তোমার কাছ থেকে তার বক্তব্য। বৃষ্টি আমাকে আনন্দ দেয়, কিন্তু মেঘ বৃষ্টি ঘটায়। বুঝতে পারছি না কৃতিত্বটা কাকে দেব। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা বিজ্ঞানের কথা বলে গেলেন, কিন্তু আজকে আপনারা বিজ্ঞানের যে গুণকীর্তনটি নিয়ে ব্যস্ত, সেটির কিন্তু সৃষ্টি হয়েছে দর্শন থেকে। এখন আপনাদের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, কৃতিত্বটা কাকে দেবেন, দর্শনকে নাকি বিজ্ঞানকে? ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে। আমাদের আজকের বিতর্কের প্রস্তাব আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুদের কথায় আমি বিমোহিত। আমি এই কারণে বিমুগ্ধ জানেন যে আজকে তারা বলে গেলেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। এই যে ওনারা এটি চিন্তা করেছেন, এটি কিন্তু দর্শন। তাহলে আপনারা কিভাবে শিক্ষা ব্যবস্থা নামক পরিবহনের একজন সচেতন যাত্রী হিসেবে বলছেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে? মাননীয় মডারেটর, আমি মুগ্ধ হয়েছি আমার প্রতিপক্ষ বন্ধুদের চিন্তার প্রসারণটি দেখে, কিন্তু আমি শঙ্কিত তাদের চিন্তার ফলটি দেখে। কেননা আজকে যদি আমাদেরকে তাদের কথা মেনে নিতে হয় যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, আর যদি দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পায়, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো, দর্শক, এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বিতর্ক বিকাশের গ্র্যান্ড ফিনালে। শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ জুড়ে রয়েছে সাহিত্য, যার মধ্যে অন্যতম সাহিত্য কর্মগুলো হলো আগুনের পরশমণি, ৭১-এর দিনগুলি, নন্দিত নরকে, 1000 বছর ধরে, স্বাধীনতা তুমি, পদ্মা নদীর মাঝি। এই সাহিত্য কর্মগুলো আমার বাংলা মায়ের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরেছে। আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় যদি সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পায়, তবে এগুলো হ্রাস পাবে। আর এগুলো হ্রাস পেলে মাননীয় মডারেটর, আপনি আমি সহ আজকে এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা সকলেই আগামী প্রজন্মকে করবো কলঙ্কিত। কিন্তু আমরা আগামী প্রজন্মকে কলঙ্কিত করতে চাই না। আর এই জন্যই আমরা বলছি, শুধু
শুধু আগামী প্রজন্ম নয়, প্রজন্মের পর প্রজন্ম সাহিত্যের প্রয়োজনীয়তা সব সময় পরিচালিত হবে, এটি হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা এবং পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বিজনেস কলেজ কিংবা বিজ্ঞান জগৎ নিয়ে কথা বললেন, কিন্তু প্রতিপক্ষ আসুন এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনার সেই ব্যবসায়ী জগতের কুফল সম্পর্কে একটি কবিতা শুনুন। আয় ছেলেরা আয় মেয়েরা শেয়ার বাজারে যাই, বিও অ্যাকাউন্ট ওপেন করে আবার ধরা খাই। অর্থাৎ শেয়ার বাজার একটি ক্ষেত্র যেখানে ব্যবসা কেন্দ্রিক লেনদেন হয়, পক্ষান্তরে সাহিত্য একটি ক্ষেত্র যেখানে বইমেলা একটি ক্ষেত্র যেখানে সাহিত্য কেন্দ্রিক লেনদেন হয়। আপনারা লক্ষ্য করুন, একটি শেয়ার বাজার যখন 30 লক্ষ বিনিয়োগকারীকে ফকিরে পরিণত করছে, ঠিক তখন প্রশ্ন জাগে একটি বইমেলা কতজন পাঠককে ফকিরে পরিণত করছে কিংবা কতজন পাঠককে জ্ঞান অর্জন থেকে বঞ্চিত করছেন। মাননীয় মডারেটর, আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে আজকে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স প্রভৃতি সাবজেক্ট গুলোকে বাদ দিয়ে আমি সাহিত্য নেব কিনা। মাননীয় মডারেটর, অত্যন্ত হাস্যকর ভাবে বলতে হচ্ছে যে সাবজেক্ট গুলোতে সাহিত্যের কোনো ভূমিকাই নেই সেখানে হ্রাস পাবে কিভাবে মাননীয় মডারেটর? প্রতিপক্ষের বন্ধুরা, আমি চাইবো, আমি আশা করি, আমার শঙ্কিত, আমার যে ভয়টি রয়েছে আপনারা আমার সেই কথাটিকে একটু বিশ্বাস করুন এবং আপনারা মেনে নিন, একটু বিশ্বাস করুন এবং শঙ্কামুক্ত হন এবং রোবটের কাতারে না গিয়ে মানুষের কাতারে সামিল হন। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দিন শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এমন কোন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে কিনা যিনি একটু গান শোনেন না বা কবিতা আবৃত্তি তিনি ভালোবাসেন না, প্রশ্ন করেছেন আজকের বক্তব্যের দিকে। আমরা দেখছি যে আমাদের ব্র্যাক বিতর্ক বিকাশে, যেখানে এটিআর বাংলা সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, শিক্ষা সচিব ডক্টর মোহাম্মদ সাদিক এবং ব্র্যাকের সম্মানিত ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মোস্তাক রাজা আমাদের একেবারেই খুদে প্রান্তিক অঞ্চল থেকে আগত ছেলে মেয়েদের কথাগুলো শুনছেন। তারাও হয়তো বলবেন কিছুক্ষণ পর। তবে আমরা আবারও আমাদের আজকের প্রতিযোগিতার পক্ষ দলের দিকে যাই, আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দলের দলনেতা বিখ্যাত কাস্তে প্রভাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করেন। মাননীয় মডারেটর, আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জীবনের কোনো না কোনো সময় জীবনের লক্ষ্য নিয়ে রচনা লিখছি। এখন যদি জিজ্ঞেস করি রচনায় কতজন সাহিত্যিক বা দার্শনিক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাহলে হতে চেয়েছেন এমন ইচ্ছাটি সংখ্যা খুবই কম হবে। কিন্তু যদি প্রশ্ন করি কতজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাহলে হয়তো সবাই হ্যাঁ সূচক মাথা নাড়াবেন। মাননীয় মডারেটর, এখান থেকে বোঝা যায় সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু এবং সেটি কি ভবিষ্যতে হ্রাস পাবে কিনা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। প্রথমে বিশ্ব প্রেক্ষাপটে কিছু উদাহরণ দিয়ে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন শুরু করছি। প্রতিপক্ষ আপনার গ্রিসের কথা বলছেন যে গ্রিসকে বলা হয় দার্শনিকদের আদর ঘর। সেই গ্রিস দর্শনের উপর গুরুত্ব আরোপ করে নিজের দেশে উন্নয়ন করেছিল, কিন্তু গ্রিসের সেই প্রাচীনকালে বাস্তবতার সাথে বর্তমান বাস্তবতার কোনো মিল নেই। সেই সময় যদি তারা তথ্য প্রযুক্তি ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার চ্যালেঞ্জের সম্মুখীন হতেন, তাহলে তারা শুধুমাত্র দর্শনের উপর গুরুত্ব আরোপ করে উন্নতি ঘটাতে পারতেন কিনা সেটি একটি প্রশ্নের সাপেক্ষ বিষয়। অপরদিকে আপনাদের সেই গ্রিস যুগের সাথে তাল মিলাতে না পেরে অর্থনৈতিক মন্দা ও দেউলিয়াতের কবলে পড়েছে। সেটি দেখে কি আপনারা বলবেন এই মন্দা উত্তরালে সাহিত্য দর্শন এখানে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন বাংলাদেশের সাহিত্য দর্শনের প্রয়োজনতা এখন হ্রাস পাবে না, কিন্তু কেন পাবে না তার কোন ব্যাখ্যা প্রতিপক্ষ আজ দেয়নি। কিন্তু অপরপক্ষে আমরা বলেছি হ্রাস পাবে এবং কেন পাবে তার একটি তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছি। যখন প্রফেসর হান্টিংটন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা সভ্যতার দ্বন্দ্ব এই তত্ত্বটি দেন, তখন এই তত্ত্বটির গবেষণা ও বিশ্বের দরবারে জনপ্রিয় করে তোলার জন্য মার্কিন সরকার আর্থিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দান করেছিল। এছাড়া মহাকবি আলাউল ও কৌটিল্যের কথাও যদি বলি, তাদেরকে সাহিত্য দর্শন চর্চার জন্য রাজসভা থেকে পৃষ্ঠপোষকতা দান করা হতো। এখন বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সামর্থ্যটি নেই এই সাহিত্য দর্শনকে পৃষ্ঠপোষকতা করে অন্য দেশে বাধা সৃষ্টি করার, যে কারণে ডেল কার্নেগির সাহিত্য ও বাংলাদেশের ডক্টর লুৎফর রহমানের সাহিত্য একই সাহিত্যকর্ম হওয়া সত্ত্বেও আমরা এগুলোকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলতে পারিনি। এখন আপনারা কি বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন প্রতিপক্ষ? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে বলে গিয়েছেন আজকে আমাদের বিতর্ক দর্শন নিয়ে, কিন্তু আমাদের বিতর্ক দর্শনতে উদ্বুদ্ধ বিষয় বা ব্যক্তি দর্শন সামাজিক দর্শন নিয়ে হবে না। কিন্তু প্রতিপক্ষ বারবারই সেই ভুলটি করছেন। এখন প্রতিপক্ষ হয়তো প্রশ্ন করতে পারেন সাহিত্য দর্শনের তুলনায় বিজ্ঞান ও প্রযুক্তির উপর অধিক গুরুত্ব দিয়ে
রাষ্ট্র অর্থনৈতিকভাবে উন্নত হতে পারবে কিনা? আমরা বলছি পারবে। যেমন জাপান 20 বছর মেয়াদী কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে। অপরদিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া কর্মমুখী ও বিজ্ঞান প্রযুক্তির উপর নির্ভর করে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। তার মানে এটি প্রমাণিত হয় কর্মমুখী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা পারে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে। সেজন্য আমরা বলছি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে কর্মমুখী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা সাহিত্য দর্শনের তুলনায় অধিক কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে, তার প্রক্রিয়াটি যুক্তি দ্বারা দেখিয়ে দিতে হবে। তাই মাননীয় মডারেটর, আমি এখন দেখাচ্ছি সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা কোন প্রক্রিয়ায় হ্রাস পাচ্ছে। মাননীয় মডারেটর, বর্তমানে দেখা যায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে তা অধিকাংশ নির্ভর করে তাদের পরিবার বা পিতামাতার উপর। যখন তাদের পিতামাতা দেখতে পায় ভবিষ্যৎ বাজারে প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর শিক্ষা, কর্মমুখী শিক্ষা ও ব্যবসায়িক শিক্ষার চাহিদা অনেক বেশি, তখন তারা তাদের ছেলেমেয়েদেরকে এসব বিষয়ে পড়তে বাধ্য করেন। ইতিমধ্যে আমার দলের দ্বিতীয় বক্তা BECRI এর জরিপ থেকে দেখিয়েছেন প্রতি বছর অতিরিক্ত 4.32% শিক্ষার্থী ব্যবসায়িক শিক্ষার প্রতি ঝুঁকছেন। কারণ শিক্ষার্থীদের পরবর্তী ধাপ BBA, MBA, CA এবং IBA তে এদের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। যেমন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, ইনস্টিটিউট, NGO ও বহুজাতিক কোম্পানিগুলোতে এদের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যার কারণে শিক্ষা গ্রহণ করা অবস্থায় ভবিষ্যৎ প্রজন্ম ব্যবসায়িক শিক্ষার প্রয়োজনীয়তা অধিক পরিমাণে অনুভব করছে এবং ভবিষ্যতেও করবেন। তারপরে কি প্রতিপক্ষ বলবেন সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে? আশা করি এর উত্তরটি দিয়ে যাবেন। এতক্ষণ তো অভিভাবকদের কথা বললাম, এখন একটি বিশেষ ক্ষেত্রে কথা বলি। আমাদের দেশে যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে সেগুলির দিকে তাকালেই বোঝা যাবে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু হ্রাস পেয়েছে। প্রতিপক্ষের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনার এমন 10টি নাম করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বলে দেন যে বিশ্ববিদ্যালয়ে দর্শন, বাংলা সাহিত্য ও আরবি সাহিত্য পড়ানো হয়। আমি জানি মাননীয় মডারেটর, তারা এর উত্তরটি দিতে পারবে না, কারণ এরকম নাম করা 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া দুষ্কর। বরং এসব বিশ্ববিদ্যালয়গুলোতে যুগের চাহিদা মেটাতে BBA, MBA, CA, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই চিত্র স্পষ্ট করে দেখিয়ে দেয় শিক্ষার্থীদের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু। সবশেষে সমন্বয় সাধন করছি। বিতর্ক শুরু করেছিলাম একবিংশ শতাব্দীর চরম বাস্তবতায় দাঁড়িয়ে, যেখানে অর্থনৈতিক মুক্তির জন্য শিক্ষার্থীরা আজ বিজ্ঞান ভিত্তিক ও কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে। তথ্য ও যুক্তির মাধ্যমে আমরা দেখে গেছি কিভাবে আগের প্রজন্মের তুলনায় শিক্ষার্থী, অভিভাবক, সরকারের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে। অপরপক্ষে প্রতিপক্ষ সংগ্রামের বাইরে গিয়ে আরেকটি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। আবেগঘন বক্তব্য দিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করেছেন। তারপরেও যদি তারা দর্শনের কথা বলেছেন, কিন্তু দর্শনের মূল বিষয় ভাববাদ, বস্তুবাদ, ভোগবাদ, প্রয়োগবাদ বা সংশয়বাদ নিয়ে একজন বক্তাও কথা বলেনি। এছাড়া কয়েকটি প্রশ্ন করেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হলে বাংলা ও সাহিত্য, আরবি দর্শন নিবেন কিনা, কিন্তু তারা এই প্রশ্নের উত্তরটি দিয়ে দেয়নি। এ থেকে বোঝা যায় তাদের যুক্তিগুলো অনেক দুর্বল, আর তাদের এই দুর্বলতা ও আমাদের শক্তিশালী অবস্থান এবং আমাদের যুক্তি অবস্থানটিকে তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী করেছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিতর্ক বিকশন গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা চলছে। আমরা আবারও দেখলাম পক্ষ দলের পক্ষ থেকে কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা উল্লেখ করে চীন, জাপান, সিঙ্গাপুরের উদাহরণ দিয়েছে। আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার কালীগঞ্জ KUP পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট, রংপুর বিভাগ থেকে আগত দলের দলনেতা জান্নাতুন নাইম সুমার কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাননীয় মডারেটর, আমি যেদিন প্রথম শিক্ষাঙ্গনে পা রাখি ঠিক সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার প্রতিদিনের শ্রেণী পাঠটি শুরু করেছি সমবেত কণ্ঠে এই জাতীয় সঙ্গীতটি গাওয়ার মাধ্যমে, যেটি আমার সাহিত্যের একটি অংশ এবং যে গানটির মাঝে লুকিয়ে রয়েছে আমার বাংলাদেশের রাষ্ট্র দর্শন। এখন প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আজকে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের এই অংশটির প্রয়োজনীয়তা অর্থাৎ জাতীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা আদৌ হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যদি সেটি না থাকে তাহলে আপনারা কখনোই বলতে পারবেন না যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবটি হচ্ছে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে আগামী প্রজন্মে বিজ্ঞানের অগ্রগতি হবে। মাননীয় মডারেটর, প্রথম প্রশ্নটি হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি হলেই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে কিনা? কেননা লক্ষ্য করুন, যেহেতু আপনারা বলছেন আগামী
আগামী প্রজন্মের শিক্ষার্থীরা অতিরিক্ত বিজ্ঞান চর্চা করবে, সেহেতু কিন্তু তাদের ক্ষেত্রে মাননীয় মডারেটর অনুভূতিহীন পিছাচ হওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে। আর সেটি যদি হয়ে থাকে তাহলে তাদের অনুভূতি, তাদের আবেগকে রক্ষা করার জন্য, তাদের সেই আবেগকে টিকিয়ে রাখার জন্য বিজ্ঞানের উল্টো পিঠে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা বরং বেড়ে যাবে, কিন্তু হ্রাস পাওয়ার কোনো সুযোগ নেই প্রতিপক্ষের বন্ধুরা। মাননীয় মডারেটর আজকে তারা বলে গেলেন যে বিষয় ভিত্তিক সাহিত্য এবং দর্শন হ্রাস পাবে। প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা দেখিয়ে গিয়েছেন যে হ্রাস পাওয়ার প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে কোন বিষয় হ্রাস পাওয়া শুরু করলে একসময় তা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ মাননীয় মডারেটর আজকে তাদের বক্তব্য থেকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আগামী প্রজন্মে আমাদের বিষয় ভিত্তিক সাহিত্য এবং দর্শনগুলো জাদুঘরে স্থান পাবে এবং আগামী প্রজন্ম জানবে যে একদা এক সময় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শন পড়ানো হতো। উত্তরটি দিয়ে যাবেন মাননীয় মডারেটর। আজকে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কোনো সাহিত্য রসের প্রয়োজন নেই, তাদের মনের ক্ষুধা মেটানোর কোনো দরকার নেই, বরং জন্মগ্রহণের পর থেকেই তারা পেটের ক্ষুধা মেটানোর জন্য নিউটনের 3টি সূত্র মুখস্থ করা শুরু করবে, আইনের ধারাগুলো বিশ্লেষণ করা শুরু করবে এবং সেই সাথে কোন পণ্যের ব্র্যান্ডিং কৌশলটি তারা আয়ত্ত করতে শুরু করবে। আজকে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে মাননীয় মডারেটর যে আগামী প্রজন্মের মায়েরা হয়তোবা তার সন্তানকে কবিতা শোনাবে এভাবে, ওই দেখা যায় কম্পিউটার, ওই আমাদের মাউস, ওইখানেতে বাস করে বিল গেটসের হাউস। মাননীয় মডারেটর এই যদি হয়ে থাকে, অর্থাৎ আগামী প্রজন্মে যদি সাহিত্যটি হ্রাস পায়, তাহলে আজকে ভালোবাসা নামক যে শব্দটির সাথে আমরা পরিচিত, আগামী প্রজন্মের কাছে সেই ভালোবাসা হবে ভালোবাসা, অর্থাৎ গুড হাউস। এবং সেই সাথে আগামী প্রজন্মের যে নবজাতকরা জন্মগ্রহণ করবে তাদের নাম হয়তো আর রহিম করিম অর্থাৎ এইরকম নাম হবে না, তাদের নাম হবে কম্পিউটার, সফটওয়্যার, জাবেদা, মুনাফা ইত্যাদি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, অর্থাৎ আজকে আমার প্রতিপক্ষ দল যে আগামী প্রজন্মের প্রতীক্ষায় বসে আছেন মাননীয় মডারেটর, তারা হয়ে যাবে যন্ত্র মানব। প্রতিপক্ষ দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বারবার বলে গেলেন যে আজকে কেন আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহিত্য এবং দর্শনকে বিষয় হিসেবে নির্বাচন করছি না। প্রথম কথাটি হচ্ছে জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা এক জিনিস নয়, এবং দ্বিতীয় কথাটি হচ্ছে যেহেতু আমরা বলে গিয়েছি যে শিক্ষা ব্যবস্থার 3টি অংশ হচ্ছে উপ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক। অর্থাৎ মাননীয় মডারেটর আজকে যদি প্রতীয়মান হয়ে যায় সেটি হচ্ছে যেহেতু অনানুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিক ভাবে সাহিত্য এবং দর্শনকে চর্চা করার সুযোগটি আমাদের সমাজে রয়েছে, সেই জন্যই কিন্তু হয়তো আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটি গ্রহণ করছি না, কিন্তু তার মানে এই নয় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটি প্রয়োজনীয়তা হ্রাস পেয়ে যাবে। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে যে মডেলটি দিয়ে গেছেন সেখানে তিনি বলে গিয়েছেন যে সেখানে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে এবং সেই সাথে হচ্ছে মার্কেটিং কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিপক্ষ বন্ধু আপনাদের কথা আমি মেনে নিব যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আপনাদের শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠা কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত ব্যক্তি অনানুষ্ঠানিক কিংবা উপ আনুষ্ঠানিক ভাবে সাহিত্য এবং দর্শন চর্চা করবে না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আজকে শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যক্রম, যেমন কবিতা, গান, নাচ ইত্যাদি, যেটি সাহিত্যের এক একটি পাঠ। এবং প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, আজকে আমরা যে বিতর্কটি করছি সেটিও কিন্তু সহপাঠ্যক্রমিক কাজেরই একটি অন্তর্ভুক্ত এবং যেটির সাথে দর্শন এবং সাহিত্য সম্পর্কিত। কিভাবে লক্ষ্য করুন, আজকে আপনারা নিজেদের চিন্তাশীলতার মাধ্যমে আজকের বিতর্কের প্রস্তাবটির গ্রহণযোগ্যতা দাবি করছেন এবং সেই সাথে আপনারা আপনাদের বিতর্কের প্রমাণের জন্য যে শব্দ ভান্ডারটি সাজিয়েছেন সেটি কিন্তু সাহিত্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ মাননীয় মডারেটর এটিকেই প্রতীয়মান হয়ে যায় যেহেতু ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায়ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমটি হ্রাস পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এই সহপাঠ্যক্রমিক কার্যক্রমটি সাহিত্য এবং দর্শনের সাথে পুরোপুরি মিলে যায়, সেহেতু আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায়ও সাহিত্য এবং দর্শনের হ্রাস পাওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আজকে তারা বলে গিয়েছেন যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস করতে পারবো না, নতুন কোনো আবুল হায়াতকে পারবো না। অর্থাৎ সর্বোপরি মাননীয় মডারেটর আপনারা প্রতিপক্ষের বন্ধুরা বিনোদনের চাহিদাটি হয়তো বা মেটাবেন এভাবে যে আকাশ সংস্কৃতির মাধ্যমে। তাই সবশেষে বলে যেতে চাই, সাহিত্য ও দর্শন যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, সাহিত্য দর্শন নাকি কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা, কোনটি? আমরা শুনবো দলনেতাদের বক্তব্য। আহ্বান করছি আমাদের প্রথম পর্বের বক্তৃতামালা শেষে দলনেতা হিসেবে পক্ষ দলের দলনেতা রিফাত তাসলিম প্রভাকে পুনরায় তার বক্তব্য প্রদান করার জন্য।
ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে যুক্তি খণ্ডনের সুযোগ প্রদানের জন্য। প্রতিপক্ষ পরোক্ষভাবে দর্শনকে একটি বিস্তৃত বিষয় বলে উল্লেখ করেছেন, কিন্তু লক্ষ্য করুন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে দর্শনের মতো বিস্তৃত বিষয় খুবই দুর্বোধ্য। যে বিষয়টি তাদের কাছে দুর্বোধ্য হয়ে উঠেছে সেটির প্রয়োজনটা তারা কিভাবে অনুভব করবে প্রতিপক্ষ? আশা করি উত্তরটি দিয়ে দেবেন। যদি তাই হয় তাহলে এটি অনেকটা হবে আকাশ থেকে ধপাস করে পড়ে কিংকর্তব্য বিমূঢ় হওয়ার মতো অবস্থা। প্রতিপক্ষ আজ আমরা আমাদের সাহিত্যের সংজ্ঞায় গানকে সাহিত্যের অন্তর্ভুক্ত করিনি, কিন্তু প্রতিপক্ষ বারবারই সাহিত্যের মধ্যে গানকে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বইমেলার কথা বলে গেলেন। প্রতিপক্ষের হয়তো জানা নেই বর্তমানে বইমেলার বই প্রকাশকরা উদ্বেগ প্রকাশ করেছে যে বিগত কয়েক বছরের তুলনায় বইমেলার লোক সংখ্যা দিনে দিনে কমছে। বর্তমানে যে বইমেলা চলছে সেখানে অনেকে লোকসানের সম্মুখীন হচ্ছে। তাহলে প্রতিপক্ষ আপনারাই বলেন কিভাবে এই লোকসানের সম্মুখীন হচ্ছে প্রকাশকগণ? আশা করি উত্তরটি আমরা পাবো। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ও দলনেতা বলে গেলেন আমরা নাকি বলেছি যে দর্শন হতে উদ্ভূত বিষয়গুলোর প্রয়োজনতা আগামী প্রজন্মের কাছে হ্রাস পাবে, কিন্তু মাননীয় মডারেটর আমার দলের প্রথম বক্তা প্রথমে সুস্পষ্টভাবে বলে গেছেন যে আজকে আমাদের বিতর্ক হবে দর্শনের প্রয়োজনতা হ্রাস পাবে কিনা, কিন্তু প্রতিপক্ষ আমরা কখনোই বলিনি যে দর্শন হতে উদ্ভূত বিষয়গুলোর প্রয়োজনতা হ্রাস পাবে কিনা তা নিয়ে আমাদের বিতর্ক হবে, কারণ দর্শন হতে উদ্ভূত বিষয় এক জিনিস নয়। আমাদের সংজ্ঞানের এই ব্যাখ্যাটি ছিল, কিন্তু প্রতিপক্ষ তা ধরতে ব্যর্থ হয়েছেন। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নাকি তার শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে সরকার দক্ষ মানব সম্পদ তৈরিতে বর্তমান শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করেছে, সেখানে আমার প্রতিপক্ষ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে টাল বলে আখ্যায়িত করেছেন তা আমার বোধগম্য হচ্ছে না। সবশেষে একটি প্রশ্ন দিয়ে শেষ করছি। প্রতিপক্ষের বক্তারা আজকে দর্শনের কথা বলেছেন, কিন্তু প্রতিপক্ষ দর্শনের মূল বিষয় ভাববাদ, বস্তুবাদ, প্রয়োগবাদ, সংশয়বাদ বা বহুবাদ নিয়ে কিছুই বলেননি। এখন দলনেতার কাছে একটি প্রশ্ন, বলুন তো সংশয়বাদ, প্রয়োগবাদ ও ভাববাদের জনকে? আশা করি এর উত্তরটি আপনার কাছ থেকে পাবো। উত্তরটি যদি না দিতে পারেন তাহলে বুঝে নেব আপনার দর্শন বিষয়টি ভালো করে না বুঝেই বিতর্ক করতে এসেছেন। আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তা আজ আবেগ দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিপক্ষ সাত দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনি আবেগ দিয়ে সত্যকে ঢাকা যায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা শুনবো সর্বশেষ বক্তা বিপক্ষ দলের কালীগঞ্জ ইউপি পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট রংপুর বিভাগ থেকে আগত জননেতা জান্নাতুল নাইম সোমার কাছ থেকে পুনরায় যুক্তি খণ্ডন করবে তার বক্তব্য। সত্যি বুঝতে পারছি না যে আমার প্রতিপক্ষ দলের ভুলের বরফটি বলতে আর কতক্ষণ লাগবে, কিন্তু তারপরও আশা করছি যে এই যুক্তি খণ্ডনের পর হয়তো বা উষ্ণতাটি বাড়বে এবং তাদের সেই ভুলের বরফটি গলবে। আর যেহেতু এই সুযোগটি মাননীয় মডারেটর আমাকে অর্পণ করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ। মাননীয় মডারেটর, তারা বলে গেলেন যে মোহাম্মদ জাফর ইকবাল কিংবা হুমায়ুন আহমেদ স্যারের কথা, কিন্তু প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন আজকে হয়তো বা তারা আনুষ্ঠানিকভাবে সাহিত্য কিংবা দর্শন সম্বন্ধে জ্ঞান অর্জন করেনি, কিন্তু তারা কিন্তু অনানুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিকভাবে সেটি অর্জন করেছেন। অর্থাৎ আজকে আমরা যদি শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছি সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু তারা সেটি শিক্ষা অর্জন করেছে। অর্থাৎ এটি বলার অপেক্ষা রাখে না যে তারা সেই দর্শন কিংবা সাহিত্য সম্বন্ধে জ্ঞান অর্জন করেনি। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বারবার কর্মমুখী শিক্ষার কথা বলে গিয়েছেন যে আজকের বিশ্ববাজারে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিপক্ষ বলে স্বীকার করে নিচ্ছি, কিন্তু আপনি কি এটি অস্বীকার করতে পারবেন যে কর্মমুখী শিক্ষা উপ আনুষ্ঠানিক শিক্ষার অংশ নয়? আজকে কিন্তু মাননীয় মডারেটর এই উপ আনুষ্ঠানিক শিক্ষার দিকেই সরকার বেশি জোরদার করছে এবং এই কর্মমুখী শিক্ষা কিন্তু উপ আনুষ্ঠানিক শিক্ষারই একটি অংশ। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে দুধ যদি হারিয়ে যায় তাহলে দধি হবে কিভাবে? প্রতিপক্ষ দুধ থেকেই দধি তৈরি হচ্ছে, কাজেই দুধের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, কিন্তু প্রতিপক্ষ বন্ধু প্রশ্নটি হচ্ছে দুধ যদি না থাকে তাহলে দধি কিভাবে তৈরি হবে? এছাড়া লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে তারা বলে গেলেন যে সাহিত্য চর্চাটি আমাদের মাঝে কমে যাচ্ছে। প্রতিপক্ষ বন্ধু, যেহেতু কমে যাচ্ছে সেহেতু কিন্তু আজকে আকাশ সংস্কৃতি আমাদের সাহিত্যের মধ্যে ঢুকে পড়ছে। আর এই পর্যায়ে যদি আপনারা প্রয়োজনীয়তা বলেন যে প্রয়োজনীয়তা আরো হ্রাস পাবে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আজকে যেমন আমরা লুঙ্গি ডান্স দেখছি, ভবিষ্যতে হয়তো বা আমরা বস্ত্রহীন ডান্স দেখতে বাধ্য হবো, কিন্তু প্রতিপক্ষ বন্ধু আমরা সেই আগামী প্রজন্মের স্বপ্ন দেখি না। আজকে মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে বেসরকারি শিক্ষার ক্ষেত্রে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিপক্ষ বন্ধু, তাই যদি হয়ে থাকে তাহলে কেন আজকে আমাদেরকে দেখতে হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটি জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে ফিল্ম অ্যান্ড ড্রামা? মাননীয় মডারেটর, সেটি কিন্তু আসলে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দলনেতা বলে গিয়েছেন যে আজকে বইমেলায় জনসংখ্যা কমে আসছে, কিন্তু প্রতিপক্ষ বন্ধু আজকে যখন আমরা বই মেলাগুলোতে উপস্থিত হয়ে দেখি যে সেখানে পাঠকের সংখ্যা হচ্ছে তিল, ছাই আর নাহিদের মতো অবস্থা, ঠিক সেই প্রেক্ষাপটে আপনাদের এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত তা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ব্র্যাক এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের 2500 সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠানের 12,800 শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকে আমাদের গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা
বক্তব্যমালা আমরা শেষ করতে দেখতে পেয়েছি দুটি শিক্ষা প্রতিষ্ঠান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট সুনামগঞ্জ থেকে আগত এবং কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়, যারা লালমনিরহাট রংপুর বিভাগ থেকে চ্যাম্পিয়নের আজকে এখানে এসে আমরা দেখেছি যে আমাদের এই অনুষ্ঠানে সার্বক্ষণিকভাবে পুরা বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, ব্র্যাক এর সম্মানিত ভাইস চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ মোশতাক রাজা চৌধুরী। আমরা আমাদের এই ক্ষুদে বিতর্কিকদের বিতর্কের ফলাফল এবং পুরস্কার বিতরণ নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসবো। তবে তারপরে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনারা এই অনুষ্ঠানটি এটিএন বাংলার বসুন্ধরা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা আমাদের বিতর্কিকদের তুমুল বিতর্ক উপভোগ করেছি এবং আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আগামী প্রজন্ম এর মধ্য থেকেই কিন্তু আগামী প্রজন্ম তৈরি হবে এবং আমরা আশা করছি যে এর মধ্য থেকেই আমরা প্রতিভাবান অনেক বিতর্কিককে পাবো যারা আগামী দিনে নেতৃত্ব দেবে আমাদের। দর্শক মন্ডলী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার বিতর্কের জন্য। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের নাম আমি আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ডক্টর মোহাম্মদ সাদিক, সম্মানিত সচিব শিক্ষা মন্ত্রণালয়, ডক্টর মাহফুজুর রহমান, সম্মানিত চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডক্টর আহমেদ মুশতাক রাজা চৌধুরী, ভাইস চেয়ারপারসন ব্র্যাক, ডক্টর শফিকুল ইসলাম, পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি, জনাব নওয়াজিশ আলী খান, উপদেষ্টা অনুষ্ঠান এটিএন বাংলা, এবং জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি। আমি হাসান আহমেদ চৌধুরী কিরণকে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সকল অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। মঞ্চে আসন গ্রহণ করলেন আমাদের আজকের বিতর্ক বিকাশ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ। আমি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, যাদের শৈল্পিক দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি ফাইনাল পর্যায়ে এসছে, বিতর্ক বিকাশের কথাই বলছিলাম, এবং সঠিক নির্দেশনা যারা দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে বিতর্কিকদেরকে আজকের শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে নিয়ে এসেছেন, তাদের কাছ থেকে আমরা এখন কিছু কথা শুনতে চাই। প্রথমে আহ্বান জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে এই প্রসঙ্গে কিছু বলবার জন্য। আমরা প্রাণবন্ত বিতর্ক দেখলাম। আমরা অত্যন্ত সংক্ষেপে বক্তব্যমালা শেষ করে পুরস্কার বিতরণে যাব। আজকে তিনজন মহান ব্যক্তিত্ব এখানে আছেন। মাননীয় শিক্ষা সচিব, এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান এবং ব্র্যাক এর ভাইস চেয়ারপারসন, তারা তিনজনই আসলে মূল্যবান বক্তব্য প্রদান করবেন। একই কথা বারবার বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে যে আয়োজন এটি করা হয়েছে, এটি সর্ববৃহৎ আয়োজন এবং এই বৃহৎ আয়োজনের মধ্যে দিয়ে ব্র্যাক, এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি আবারও প্রমাণ করলো শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থ নয়, শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিকতা নয়, শুধুমাত্র কোনো লাভের প্রত্যাশা নয়, দেশের যে ছোট্ট ছোট্ট কিশোররা রয়েছে, দেশের যে শিক্ষকরা রয়েছে, পাঠকক্ষে কিভাবে শিক্ষাদান করতে হবে, শিক্ষকদেরকে কিভাবে এই শিক্ষাদান পদ্ধতিতে আরো বেশি অন্তর্ভুক্ত করতে হবে, এই সকল দায় দায়িত্ব নিয়ে কাজ করেছে। আমি আজকের আয়োজনের মধ্যে দিয়ে মনে করি ব্র্যাক সারা বিশ্বের একটি অনেক বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে দেশের সর্ববৃহৎ এবং প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা সংযুক্ত হয়েছে। এটিএন বাংলা এবং ব্র্যাকের এই উভয়ের কার্যক্রমকে আরো বেশি শক্তিশালী করতে হবে, তাদের উভয়ের বন্ধুত্বকে আরো বেশি শক্তিশালী করতে হবে। তাহলে আমরা যারা রয়েছি তারা হয়তো আমাদের বিতর্ক চর্চা সহ সুবিধা বঞ্চিত শিক্ষার্থী সহ দেশের যত অগণিত মানুষের দাবি দেওয়া রয়েছে সকল কিছু কিন্তু আমরা এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা স্পষ্ট করতে পারবো। আমি ব্র্যাকের শ্রদ্ধেয় প্রধান স্যার ফজলে হাসান আবেদ এবং এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এই দুজনকে একত্রিত ভাবে দেশের এই শিশু কিশোরদের জন্য কাজ করার জন্য আবার আহ্বান জানাচ্ছি। আমি আশা করি আজকে ফজলে আবেদ স্যার এখানে আসতে পারেননি, কিন্তু ব্র্যাকের যিনি আমাদের সেকেন্ড ব্যক্তি রয়েছেন শ্রদ্ধা ডক্টর রাজা স্যার, তিনি এখানে এসেছেন। আমরা আশা করব ভবিষ্যৎ কার্যপরিক্রমায় ব্র্যাক এবং এটিএন বাংলা সারথি হিসেবে কাজ করবে এবং তারা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে যে শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীদের মাঝে
যুক্তির আলিঙ্গনে নবনতা প্রদানের জন্য তারা চেষ্টা করবে। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমাদের এই সম্মানিত ব্যক্তিদের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ তার বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, এবারে আমাদের সামনে আমাদের আজকে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ সাদিক। তিনি তার ব্যস্ততার মাঝেও আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং বিতার্কিকদের বিতর্ক তিনি উপভোগ করেছেন এবং তার কাছ থেকে আমরা একটি সঠিক দিক নির্দেশনা পাব। আজকের এই অসাধারণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিচারকবৃন্দ, বিতার্কিকবৃন্দ এবং সম্মানিত অতিথি এবং এর মধ্যে যারা শিক্ষক আছেন তারা, ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ, আপনারা জানেন যে আমাদের শিক্ষা কর্মসূচির মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগ, জিও এনজিও পার্টিসিপেশন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্র্যাক আমাদের জন্য একটি বিশাল প্রতিষ্ঠান। আমরা মনে করছি যে সরকারের উদ্যোগের সঙ্গে জিও এনজিও যে পার্টিসিপেশন আছে, সারা পৃথিবী জুড়ে তাদের যে খ্যাতি আছে, বাংলাদেশে তাদের সেই খ্যাতি কোনো অংশে কম নয়। এবং তারই ধারাবাহিকতায় 2560টি স্কুল অর্থাৎ যেগুলো প্রত্যন্ত অঞ্চলে আছে তার 12,800 ছাত্রছাত্রীর মধ্যে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান করে এ পর্যায়ে আসা হয়েছে। এবং আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ব্র্যাকের অবদান এবং এটিএন বাংলা, যারা আমাদের শিক্ষা কার্যক্রম, এই বিতর্ক আয়োজন একটি শিক্ষা কার্যক্রমে অংশ, ছেলে মেয়েদের শানিত করা, তাদের আলোকিত করা, এই কাজটির সঙ্গে এটিএন বাংলা যুক্ত হয়েছেন, ডিবেট ফর ডেমোক্রেসি যুক্ত হয়েছেন। তাদের সবাই আমাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই দূর সুনামগঞ্জ থেকে, সেই নীলফামারী থেকে, প্রত্যন্ত এলাকা থেকে যে তুখুর বক্তারা আজ আমাদের বিতর্ক অনুষ্ঠানে তাদের বিতর্ক উপস্থাপন করে, যুক্তি থেকে উপস্থাপন করলেন, বিস্মিত হয়েছি, আনন্দিত হয়েছি এবং তাদের বক্তব্য থেকে আলোকিত হয়েছি। বিতর্ক শুধুমাত্র বিজয়ের জন্য নয়, বিতর্ক অত্যন্ত প্রাচীন বিষয়। আমরা জানি যে সেই সক্রেটিসের আমলে, প্লেটো অ্যারিস্টটলের সেই ডায়ালগ, দিরালাপ, এবং তারও আগে আমাদের ভারতবর্ষে এইসব বিদ্যান্বেষী এবং যারা পুণ্যার্থী ছিলেন তারা এইসব আলোচনা করতেন। সৌভাগ্যবশত বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অবস্থিত কিছু কিছু জায়গা আছে, ধরা যাক পাহাড়পুর, বদলগাছি উপজেলা। পাহাড়পুর কি শুধুমাত্র একটি মন্দির, বৌদ্ধদের কোন একটি উপাসনালয় না। পাহাড়পুর ছিল 1500 বছর আগের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ময়নামতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। সেই সব ঐতিহ্যবাহী জায়গা থেকে, অর্থাৎ সুনামগঞ্জ থেকে যারা এসেছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসেছে। মহাকবি সঞ্জয় প্রথম মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন, কাশিরাম দাস নাম মহাকবি সঞ্জয়। সেই মহাকবি সঞ্জয়ের ঐতিহ্য নিয়ে এসেছে সেই সুনামগঞ্জের ছাত্রছাত্রীরা। আবার একই সঙ্গে মন্ত্রীগঞ্জ থেকে যারা এসেছে তারা প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় এসেছে, তাদের এখানে 1000 বছর আগের ঐতিহ্য পাওয়া গেছে, সুতরাং তার ঐতিহ্যকে লালিত করে তারা এসেছে। এবং নাটোরের যাদের কথা আমরা শুনেছি, নাটোর ইতিহাসের একটি অংশ হয়ে আছে এবং জীবন দাসের কবিতায় নাটোর বিশ্ববিখ্যাত হয়ে আছে। সুতরাং সব ঐতিহ্য নিয়ে তারা এখানে এসেছে। তারা হতে পারে প্রত্যন্ত এলাকার, কিন্তু তাদের চেতনা প্রত্যন্ত নয়। আমাদের পূর্বপুরুষেরা যারা প্লেন লিভিং এবং হাই থিঙ্কিং এ বিশ্বাস করতেন, 1000 বছর আগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ পাঠ করে আজও পৃথিবীর মানুষ বিস্মিত হয় 1000 বছর আগে সেই কবিতা কিভাবে দর্শন এবং বাস্তবতাকে সম্পৃক্ত করতে পেরেছিল। সুতরাং আমাদের জীবনে অভাব অনটন, আমাদের জীবনে দুঃখ বেদনা আছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছারখার, কিন্তু মাথানো আবার না। সেজন্য আমরা যখন তাদের বক্তব্য শুনছিলাম, আমার সঙ্গে সম্মানিত অতিথি ছিলেন, আমরা মত বিনিময় করছিলাম। যখন যিনি তার বক্তব্য রাখছিলেন মনে হচ্ছে তিনিই সত্য আর সব মিথ্যা। এই জন্য মনে করি যে তারা তাদের যুক্তি ভালোভাবে প্রদান করতে পেরেছেন এবং তারা উভয়ই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, এবং আমি তাদের শিক্ষকদের ধন্যবাদ জানাই, তাদের যারা আয়োজক তাদের ধন্যবাদ জানাই, যে পরিমাণ যুক্তি এবং তারা পরিসংখ্যান এখানে উপস্থাপন করেছে। আমি বিশ্বাস করি তাদের শিক্ষকদের একটি অসাধারণ অবদান আছে,
তাদের অভিভাবকদের একটি অসাধারণ অবদান আছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। বিষয়ের ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি তো বলেছি যে দুপক্ষের বক্তব্য শুনেই মনে হয়েছে দুপক্ষই সঠিক বলছেন এবং তাদের যুক্তি তারা উপস্থাপন করেছেন এবং প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ফলাফল যা হবে বিচারক বিচারক মণ্ডলী আছেন তারা জানাবেন। তবে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশে যখন বই মেলা হয় তখন সেখানে ক্রেতার কোনো অভাব হয় না। একজন বলেছেন যে বই মেলার প্রকাশকরা বলছেন তাদের লস হচ্ছে, ব্যবসায়ীরা খুব কম সময় বলেন যে আমার লাভ হচ্ছে। কিন্তু আবার একই সঙ্গে কম্পিউটার মেলা যখন হয় সেখানেও পাঠক সেখানেও ক্রেতাদের কোনো অভাব নেই, সেখানেও ঝাঁকে ঝাঁকে লোকজন যাচ্ছে, আমাদের ছোট্ট সোনামণিরা কম্পিউটার হাতে নিয়ে তারা তাদের জ্ঞান আহরণ করছে। সুতরাং প্রযুক্তির কাছেও তাদের ভালোবাসা কম নয়। তবে এই বিশ্বায়নের যুগে আপনাকে আমাকে আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা কিভাবে বাঁচবো। বিশ্বায়নের যুগে নিজস্ব সংস্কৃতিকে নিজস্ব দর্শনকে বাঁচিয়ে রাখা খুব কঠিন। এজন্যে এই দিকে আমাদের মনোযোগ দিতে হবে যে কোনো ফর্মে হোক। এবং আমরা আশা করছি আমাদের এই বিদ্যার্থীরা, আমাদের এই শিক্ষকরা, আমাদের এই অভিভাবকরা এবং এই আয়োজকরা যারা আমাদের সঙ্গে আছেন তারা সবাই আমাদেরকে এই বিশ্বায়নের যুগে যেসব চ্যালেঞ্জ আছে সেই সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে সহায়তা করবেন। আমি বিশ্বাস করি আমাদের এই ছোট্ট সোনামণিরা যারা এই বিতর্ক উপস্থাপন করেছে তারাই আগামী দিনে এই বিশ্বায়নকে মোকাবেলা করার জন্য সঠিকভাবে উজ্জীবিত ভাবে আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে। আমি বেশি সময় নিতে চাই না। আপনারা নিশ্চয়ই ফলাফলের জন্য অপেক্ষা করছেন, আপনারা আমার কথা শুনতে চাইছেন না, আমিও ফলাফলের জন্য অপেক্ষা করছি। তবে শেষ করার আগে আমি পুনরায় এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই, অসাধারণ ইনিশিয়েটিভ হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে ডিবেট ফর ডেমোক্রেসি তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষা মন্ত্রণালয় সবসময় প্রত্যাশা করে শুধু সরকারি ইনিশিয়েটিভ নয়, সরকারি বেসরকারি আমাদের সবার ইনিশিয়েটিভে আমরা একটি নতুন যুগের সূচনা করব। সরকারের টপ প্রায়োরিটি যেগুলো আছে তার মধ্যে শিক্ষা একটি। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে শিক্ষার সাফল্য শুধুমাত্র 1 জানুয়ারিতে বই দেওয়া নয়, শুধুমাত্র সময় মতো পরীক্ষা বা অনুষ্ঠান করেই শুধু সাফল্য নয়, গুণগত মান বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞান আমরা বেসরকারি ইনিশিয়েটিভের মাধ্যমে এগুলো নিয়ে আসছি, তার মানে গুণগত মান রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু এটি একটি আমাদের ধারাবাহিক প্রক্রিয়া, আমরা একসময় আমাদের অর্জন করব। অর্জনের পথে অনেক সমালোচনা হবে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা সেই সব সমালোচনা পার হয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। একদিন বাংলাদেশ শিক্ষার আলোয় আলোকিত হবে এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান হিসাবে, জ্ঞানের তীর্থস্থান, আলোর তীর্থস্থান যেরকম 1000 বছর আগে ছিল, ইনশাল্লাহ আবার আমরা সেই আলোর পথযাত্রীদেরকে আবিষ্কার করতে সমর্থ হব এবং এই আলোর সন্তানরা আমাদেরকে নিয়ে যাবে সেই মহা আলোকের পথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাদিককে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং তারাই বাংলাদেশের শিক্ষার প্রসার কিভাবে ঘটবে সবার সহযোগিতায় সেই দিক নির্দেশনা তারা দিয়ে থাকেন, সেটি তারা সুন্দরভাবে করে যাচ্ছেন, আগামীতেও করবেন। এবারে 1997 সালের যে স্বপ্নের শুরু, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের জন্ম, এবং যিনি সেই স্বপ্ন দেখেছিলেন এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান, এটিএন নিউজেরও চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, তার এই ধারাবাহিকতায় বাংলা ভাষাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য যিনি কাজ শুরু করেছিলেন, এবারে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনবো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য এটিএন বাংলা এবং এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ব্র্যাককে জানাই আমার পক্ষ থেকে এবং আমার এটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে তারা সারা বাংলাদেশ ব্যাপী সুবিধা বঞ্চিত স্কুল ছাত্রদেরকে নিয়ে যে বিতর্কের আয়োজন করেছেন। এতে অনেক স্কুল আছে, বিভিন্ন গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গার যেসব স্কুল ঢাকায় এসে এইসব বিতর্কে অংশগ্রহণ করতে পারে না, ব্র্যাক তাদেরকে সুযোগ দিয়েছে। এইবার
2560টি স্কুল অংশগ্রহণ করে এবং 12,800 ছাত্র এখানে বিতর্কে অংশগ্রহণ নেয়। এটি একটি বিশাল ব্যাপার। এর আগের বার এর গত বছর যেটা হয়েছিল সেটা আরো বড় হয়েছিল, অনেক স্কুল ছিল সেখানটা। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে এই বিশাল আয়োজন সারা বাংলাদেশ ব্যাপী, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এইসব বিতর্ক করা এটা খুব একটা সহজ ব্যাপার না। এটা ব্র্যাকের পক্ষে সম্ভব এই কারণে তাদের প্রতিটি গ্রাম অঞ্চলে সব জায়গায় তাদের নিজস্ব প্রতিনিধি আছে। এই কাজটি তাদের পক্ষে সম্ভব এবং অন্যান্য আমরা যদি হতাম আমাদের পক্ষে এই সব অঞ্চলে যে বিতর্ক করা কোনোদিনই সম্ভব হতো না। আর তার সঙ্গে রয়েছে আমাদের ডিবেট ফর ডেমোক্রেসির কিরণ সাহেব, যিনি সবসময় এইসব আয়োজন করে থাকেন, বিতর্ক আয়োজন করে থাকেন। উনি শুধু এইটা না, আরো বড় বড় বিতর্ক করেছেন ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আপনারা দেখেছেন যে সবগুলো বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা ডিবেট করেছিলাম। স্কুল কলেজের ডিবেট সবসময় হয়ে আসছে। পার্লামেন্টের পলিটিক্স এর উপরে বিতর্ক আপনারা দেখছেন। কিরণ সাহেব এবং আমরা এইবার যেটা করতে যাব সেটা হচ্ছে এটা আন্তর্জাতিক ডিবেট। আমরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্রী এনে বাংলাদেশে আমরা একটা এরকম আন্তর্জাতিক মানে ডিবেট করবো খুব শীঘ্রই। তো এটাও একটি খুব বিশাল বড় ব্যাপার। পৃথিবীর সব দেশকেই আমরা আহ্বান করব। ইতিমধ্যে অনেক দেশ আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা নাম এন্ট্রি করেছে অলরেডি। তো এই বিশাল আয়োজনে আমি আশা করব ব্র্যাকও আমাদের সঙ্গে থাকবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, এটিএন বাংলা আমরা দুটো বিষয়ে খুব গুরুত্ব দিয়ে থাকি। একটি হচ্ছে খেলাধুলা, আর একটি এই বিতর্ক অনুষ্ঠান। এর পিছনে যে কারণটি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকে আমাদের আগামী দিনের সন্তান যারা আগামী দিনের এ দেশের হাল ধরবে, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপদগামী হচ্ছেন। খেলাধুলা করার কোনো স্কোপ নাই। ঢাকা শহরে স্কুল আছে, খেলার মাঠ নেই, যার কারণে তাদের অবসর টাইমগুলিতে তারা অনেক অপকর্ম করে যাচ্ছে, ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে। এর রোধকল্পে এর বিকল্প হিসাবে যে জিনিসটি করতে হবে, আমাদেরকে ছেলেপেলেদেরকে খেলাধুলায় নিয়োগ করতে হবে, খেলাধুলায় তাদেরকে উৎসাহিত করতে হবে। তারপর এইরকম যদি বিতর্ক মতন অনুষ্ঠান যদি আমরা করাতে পারি তাদের, তাহলেও দেখা যাবে যে তাদের করার মতন কিছু একটা থাকতেছে। তারা অন্যদিকে বিপদগামী হওয়ার থেকে অ্যাটলিস্ট কিছু তো করবে। আমরা এটিএন বাংলা সবসময় এইসব অনুষ্ঠান আমরা করে থাকি। স্কুলের ছাত্রছাত্রীদেরকে দিয়ে নানা রকম অনুষ্ঠান আমরা করি। শুধু বিতর্ক না, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অনেক করে থাকি। আগামীতেও আমরা স্কুলের ছেলে মেয়েদের পার্টিসিপেট যাতে বেশি হয় এরকম অনুষ্ঠান আমরা করব এবং করেও যাচ্ছি। আজকের বিতর্ক আপনারা দেখলেন যে দুটি স্কুল, তারা ঢাকা শহরের না, তারাও ধরতে গেলে গ্রাম অঞ্চলেরই স্কুল, কিন্তু সেই স্কুলের ছেলে মেয়েদের যে জ্ঞান দেখলাম, তাদের বলার যে ভঙ্গি এবং যেভাবে তারা যে তর্কের সঙ্গে যে পক্ষ বিপক্ষের যেভাবে একজন আরেকজনকে যুক্তি তর্ক দিয়ে যে এই অনুষ্ঠানটি আমরা দেখে আমি সত্যিকারে বলতে গেলে আমি খুব মুগ্ধ যে এইরকম
এইরকম আমরা যারা আজকে যারা ইউনিভার্সিটি পাশ করে আসছি, যে আমরা বোধহয় আমাদেরকে বলতে দিলে বোধহয় আমাদের পক্ষে সম্ভব না, যে ভাবে তারা বললো এবং যে জ্ঞান তারা যেভাবে পড়াশোনা করে বই ঘেটে যেভাবে তারা এইসব যুক্তি উত্থাপন করলো, সত্যি এটি প্রশংসনীয়। দুই দল খুব ভালো করছে, কেউ কারো চেয়ে কম না। এখন বিচারকদের জানি না, বিচারকদের খুব সূক্ষ্মভাবে তারা বিচার করে, তারা অনেক কিছুই দেখেন, তারা এমনকি ওই দাড়িকুমা পর্যন্ত বলার ভঙ্গি, তারপরে কিভাবে বললো, তার বলা তো যে স্পিড, সেগুলি থেকে সবকিছু মিলে তারা বিচার করেন। এবং এতে যেটা হয়, হার জিত তো শব্দ থাকেই। আমার ব্যক্তিগত মতে দু দল কেউ কারো সে কম না, কিন্তু তবুও বিচারকদের মতে কারো প্রথম করতে হবে, কারো দ্বিতীয় করতে হবে, সেটা হয়ে যাবে। কিন্তু এতে দুঃখ পাওয়ার কিছু নাই, যারা প্রথম হবে বা দ্বিতীয় হবে দুই দলই খুব ভালো করছে। সবারই মত আমার মনে হয়, আমার ব্যক্তিগত একার না, এখানে সবাই যারা আছে প্রত্যেকেরই একই মত যে দু দল অত্যন্ত চমৎকার ভাবে তাদের বক্তব্য উত্থাপন করছেন। সবাইকে আমার ধন্যবাদ এখানে আসার জন্য। আমি ব্যাগকে আবারও ধন্যবাদ দেই এরকম উদ্যোগের জন্য। তারা আগামীতে আরো এসে ভালো ভালো কিছু উদ্যোগ তারা নেবেন ব্যাগের পক্ষ থেকে, এবং শিক্ষার জন্য তারা যে পদক্ষেপ নিচ্ছেন এটা সত্যি প্রশংসনীয়। এবং আমি আশা করব ব্যাগ আগামীতে এসেও ভালো ভালো কিছু উদ্যোগ নেবেন। এবং আমি এটিএন বাংলা, এটিএন নিউজের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দিতে চাই, ব্র্যাকের এইসব উদ্যোগের সঙ্গে আমরা সবসময় থাকব। এবং আগামীতে ব্র্যাক আপনারা আরো কিছু করুন, শুধু এইরকম না, আরো অনেক সেক্টর আছে। যেমন আমি কালকে বগুড়ার প্রতিবন্ধীদের এক স্কুলে যে আমি সত্যি মুগ্ধ হয়েছি, যে যেখানে যে ছেলেগুলি টোটালি কানে শুনে না, বাচ্চারা কানে একদম শুনে না, তাদের কোন রকম, সেই বাচ্চারা মিউজিকের সঙ্গে যেভাবে নাচলো, তখন আমি জিজ্ঞাসা করলাম যে তারা মিউজিক শুনতে পায় না, কি করে এই নাচটা নাচলো? ছোট ছোট বাচ্চা, বড় না, এই 10-12, এই 8 থেকে 10-এর মধ্যে বাচ্চা হবে। তখন তাদের শিক্ষক বলল যে পাশে আপনার নিশ্চয় জানেন যাত্রাতে যেরকম পিছের থেকে বলতে থাকে, যাত্রার দলের লোকে বলতে যেরকম ভাবে পারে, ঠিক সেইভাবেই পিছনে একটি শিক্ষক ইশারা করতেছিল ড্যান্সটাকে কিভাবে করতে হবে, কোন মিউজিকে। ওরা শুধু ওই দেখে যেভাবে তারা পারফর্ম করলো, আমি মুগ্ধ হয়ে গেছি সেদিনটা। এবং একটি ছেলে, সে কোনোদিন কথা বলতে পারতো না, জন্ম থেকে সে বোবা ছিল, তাকে স্কুলের টিচাররা মানে বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিতে তাকে কথা বলাতে বলাতে সে একটি কবিতা বললো। সেই কবিতাটা শোনার পরে আমরা যারা ছিলাম সেখানটা সবার চোখ দিয়ে পানি চলে আসে এই কবিতা দেখার পর। আমি ব্র্যাককে বলবো যে আপনারা অনেক উদ্যোগ নিচ্ছেন, এইসব উদ্যোগের সঙ্গে আপনারা থাকবেন। এইসব স্কুলগুলিতেও আপনারা আমার মনে হয় যদি আগামীতে এদের সাহায্যের জন্য এগিয়ে আসেন, আমার মনে হয় আপনারা আরো ভালো কিছু করতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, তিনি তার গঠনমূলক সুচিন্তিত বক্তব্য প্রদান করেছেন এবং আগামীতে ব্র্যাকের কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততার কথাও তিনি ঘোষণা করেছেন। এবং বিশেষ করে শিক্ষামূলক অনুষ্ঠান এবং খেলাধুলার অনুষ্ঠানগুলোকে তিনি বেশি প্রাধান্য দিয়ে থাকেন। বাংলাদেশের যুব সমাজকে অপসংস্কৃতি বা ভয়ঙ্কর মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য এই জিনিসগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি প্রয়োজন। সেই কাজটি তিনি আগামীতেও করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় দর্শক, এবারে বক্তব্য রাখবেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মোশতাক রাজা চৌধুরী। ডক্টর আহমেদ মোশতাক রাজা চৌধুরী। যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে একজন ডিবেটার এটা বলে গেলেন এবং আমরা রোজই রাস্তাঘাটে দেখি এই স্লোগানটা। আজকের এই ডিবেট দেখে মনে হলো যে আসলে এইটা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয় তাহলে এই দেশ কখনো পথ হারাবে না, হারাতে পারে না। আসলে আমরা পথ হারাচ্ছি না,
আমরা যদি দেখি যে আমাদের উন্নতি গত 30 বছরে বা গত 40 বছর স্বাধীনতা থেকে আমাদের উন্নতি প্রভূত অর্থনৈতিক ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে এবং নিশ্চয়ই শিক্ষা ক্ষেত্রে। আমরা যখন স্বাধীন হই তখন আমাদের দেশে স্কুলে যাওয়ার হার ছিল মাত্র 40, ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ছিল অর্ধেক। কিন্তু আজকে আমরা কি দেখছি, আমাদের দেশে স্কুলে যাওয়ার হার প্রাথমিক পর্যায়ে 95 ছাড়িয়ে গেছে এবং সেখানে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। আমাদের যে এই উন্নতিটা, এইটা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা ওইসব দেশ থেকে অনেকে এগিয়ে গেছি অলরেডি। আমাদের যেখানে স্কুলে গমন হার হলো 95, সেখানে পাকিস্তানে মাত্র 69 এবং ভারতে হলো 79। কাজেই আমরা আসলে পথ হারাচ্ছি না এবং এরা যদি আমাদের সাথে থাকে এবং এরা যদি আমাদের ভবিষ্যৎ হয় তাহলে আমরা এগিয়ে যাবই যাব। ব্র্যাক 1972 থেকে এই দেশে কাজ করছে। স্বাধীনতার একটা ফসল হলো ব্র্যাক। শিক্ষাক্ষেত্রে ব্র্যাকের অবদান আমার মনে হয় প্রভূত। বাংলাদেশে এখন যত শিশু স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে, তার প্রায় 9-10% যাচ্ছে এনজিও স্কুলে এবং তার একটা সিংহভাগ যাচ্ছে ব্র্যাকের স্কুলে। ব্র্যাকের স্কুলে আমরা যে শুধু শিক্ষা বা পুঁথিগত শিক্ষা পড়াচ্ছি তা না, আমরা মনে করি যে একজন পরিপূর্ণ মানুষ হতে হলে শুধু পুঁথিগত শিক্ষা শিক্ষিত করলে চলবে না, তাকে বিভিন্ন ক্ষেত্রে তাকে শিক্ষা দিতে হবে। সেটা হোক স্পোর্টস, সেটা সংস্কৃতি চর্চা, নাচ গান, সেটা আবৃত্তি এবং সেটা বিতর্ক। এবং আমার সহকর্মী আগে বলে গেছেন যে আমরা এই বিতর্ক প্রতিযোগিতায় 2007 সাল থেকে আমরা কিভাবে চেষ্টা করছি বাংলাদেশে বিতর্কটাতে প্রমোট করার জন্য। এবং আমরা বিশ্বাস যে আমরা এই কাজে অনেকটা সফলতা অর্জন করেছি এবং এই অর্জনের জন্য যারা আমাদের সাথে আছেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, এটিএন বাংলা, ডিবেট ফর ডেমোক্রেসি, কাজে ওনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, ব্র্যাকের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কাজ চালিয়ে যাব এবং আমরা ভবিষ্যতে নতুন নতুন কাজ আমরা শুরু করব। আমরা আশা করব আপনাদের সবাইকে আমরা এই কাজে পাবো। আপনাদের সময় নিতে চাই না, কারণ সবাই অধীর আগ্রহী অপেক্ষা করছেন যে এই ডিবেটের ফলাফল কি। আমরা সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ বক্তব্য রাখলেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মোশতাক রাজা চৌধুরী। তার মূল্যবান বক্তব্যের জন্য তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি আগামীতেও এই কর্মসূচি, এই প্রোগ্রামটি চালিয়ে যাবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টির জন্য অপেক্ষা করছি, আমরা তুমুল বিতর্ক তাদের কাছ থেকে শুনেছি এবং এর ফলাফল কি সেটি আমরা এখন শুনবো এই অনুষ্ঠানের মডারেটর এবং ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের কাছে। ফলাফল ঘোষণার জন্য তাকে অনুরোধ করছি। আমরা দেশের সর্ববৃহৎ প্রতিযোগিতা ব্র্যাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসির যে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল আমরা জানিয়ে দিচ্ছি। যেখানে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সিলেট থেকে যারা এসেছিল পক্ষ দলের বক্তা হিসেবে এবং বিপক্ষ দলের বক্তা হিসেবে এসেছিল কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট, রংপুর থেকে। আজকের এই প্রতিযোগিতায় যেখানে আমরা দেখেছি যে সম্মানিত অতিথি হিসাবে যারা বক্তব্য রেখেছেন তারাও বক্তব্য শুনেছেন, আমাদের অগণিত দর্শক শ্রোতা এটিএন বাংলার তারাও আজকের এই বক্তাদের বক্তব্য শুনেছেন। সুচিন্তিত যে রায় 3 জন বিচারক সম্মানিত আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা এবারে তাদের রায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রতিযোগিতায় যেটি বিষয় ছিল আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, এই বিষয়ের বিতর্ক প্রতিযোগিতায়, আজকের এই গ্র্যান্ড ফাইনালের বিতর্ক প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যেখানে 2560টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, সেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এটিএন বাংলা এটি সরাসরি সম্প্রচার করছে। সারা পৃথিবীর 152টি দেশ এই সম্প্রচার কার্যক্রম দেখতে পাচ্ছে। ব্র্যাকের সম্মানিত ডক্টর রাজা, সম্মানিত শিক্ষা সচিব ডক্টর সাদিক সহ অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়। সুতরাং যেহেতু কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হলো, আমরা রানার আপ দল হিসেবে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সিলেটের নাম ঘোষণা করছি। সবাই জোরে তালি দিয়ে রানার আপ দলকে অভিনন্দিত করবে। আমরা আমাদের পুরস্কার বিতরণীতে এক্ষুনি চলে যাচ্ছি। সম্মানিত অতিথি মহোদয়রা পুরস্কার দিবেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন গিয়ে একজন শ্রেষ্ঠ বক্তা হবে, এবং সম্মানিত বিচারকরা রায় দিয়েছে আমাদের জন্য, তাদের জন্য ক্রেস্ট রয়েছে, নগদ অর্থ রয়েছে। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে বিপক্ষ দল থেকে। একটু আপনাদের বলেই দিলাম বিপক্ষ দল থেকে, এবং বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল নাইম শোভা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে। আমরা পুরস্কার বিতরণীতে যাচ্ছি। আমাদের পুরস্কার বিতরণের জন্য সম্মানিত অতিথিরা তাদের পুরস্কার তুলে দেবেন। আমি খন্দকার ইসমাইলকে আবারও আসার জন্য অনুরোধ করছি পুরস্কার বিতরণের ঘোষণা করার জন্য। একে একে রানার আপ এবং চ্যাম্পিয়নদের পুরস্কার গ্রহণ করবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথাটা আপনিই বলে ফেললেন। যাই হোক, আমি পুরস্কার বিতরণের নামগুলো ঘোষণা করবো এখন। সেটি হচ্ছে এখন আমার পুরস্কার বিতরণের মধ্যে বলার মধ্যে কোনো চমক নেই। আচ্ছা, আমরা এবার পুরস্কার বিতরণীতে যাব। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চেই আছেন। আমরা প্রথমে বিতর্ক বিকাশ প্রতিযোগিতা শিক্ষার্থী বিতর্কের বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন এবং রানার আপ ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথিবৃন্দ। প্রথমে আহ্বান জানাচ্ছি বিতর্ক বিকাশ প্রতিযোগিতার আজকের রানার আপ দল, অর্থাৎ আজকের পক্ষ দল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জকে তাদের প্রেস এবং নগদ 25,000 টাকা গ্রহণ করবার জন্য। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ তারা গ্রহণ করবে তাদের প্রেস এবং নগদ 25,000 টাকা। সবাই একটু করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আগামীতে তারা আরো ভালো করতে পারবে সেই প্রত্যাশা আমাদের। হতাশ হওয়ার কোনো কারণ নেই, তারা নিশ্চয়ই ভালো এবং চূড়ান্ত পর্যায়ে তারা এসছে, যেহেতু আগামীতে আরো ভালো করবে এটি আমাদের প্রত্যাশা। আকাশ মাটি আর এই যে সাদেশের মাঝে সাজাবো সুখী পরিবেশ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি চ্যাম্পিয়ন দল কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট। তারা গ্রহণ করবে তাদের চ্যাম্পিয়ন প্রাইজ এবং নগদ 30,000 টাকা। চ্যাম্পিয়ন প্রাইজ এবং নগদ 30,000 টাকা। আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট দীর্ঘ সময় ধরে চলা এই বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। স্বদেশের ভক্তি 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 আলোয় খুঁজি। এবারে বিতর্ক বিকাশ প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন জান্নাতুল নাইম শোভা, দলনেতা কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা, তার জন্য প্রাইজ এবং নগদ 5,000 টাকা রয়েছে। এবারে আমরা আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন,
তাদেরকে আমাদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে আমরা আজকের অনুষ্ঠানটিকে আরো স্মরণীয় করে রাখতে চাই। প্রথমেই শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ সাদিককে ক্রেস্ট প্রদান করবেন ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরী, ডক্টর মাহফুজুর রহমান ও হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবারে ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরীকে ক্রেস্ট প্রদান করবেন ডক্টর মাহফুজুর রহমান, ডক্টর মোহাম্মদ সাদিক ও হাসান আহমেদ চৌধুরী কিরণ। তারপরে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ক্রেস্ট প্রদান করছেন ডক্টর মোহাম্মদ সাদিক ও ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরী। যিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতেও ব্র্যাকের সাথে থাকবেন, তাকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবারে ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ডক্টর শফিকুল ইসলামকে ক্রেস্ট প্রদান করবেন সম্মানিত শিক্ষা সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরী। এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা জনাব নওয়াজ আলী খানকে এবারে ক্রেস্ট প্রদান করবেন ডক্টর মোহাম্মদ সাদিক, ডক্টর মাহফুজুর রহমান ও ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরী।